ক্লাসে যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কয়েকটা রুলস নিয়ে কাজ করতেছিলাম। তার ভিতরে হচ্ছে আমাদের একটা ছিল, মানে আমরা বেসিক যে ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছিলাম তার ভিতরে হচ্ছে যে যে ছিল যেগুলো, সেগুলো আমি একটু ওপেন করে নিচ্ছি, একটু ওয়েট করেন। আমাদের হচ্ছে আমাদের এটা হচ্ছে কোথায় বলেন তো, আমরা সি ড্রাইভে ছিলাম, ব্যাচ 4-এ মনে হয়, না এখান থেকে এই যে ব্যাচ 4, এখানে কাজ করতেছিলাম আমরা আর কি। সো এই জায়গাটায় আজকে আমাদের ডে 5। ঠিক আছে, আমরা আজকে মোটামুটি বেসিক ইনপুট আউটপুট নিয়ে কাজ করব, আর আপনাদের আরো কিছু সিনট্যাক্স আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, সেগুলো আমরা দেখব ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আজকে না, হ্যাঁ, আজকে যে কাজটা করব সেটা একটু খেয়াল করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা মোটামুটি মানে র পিএইচপিতে ধরে আমরা একটা, মানে যখন কোনো প্রজেক্ট করতে হয় তার জন্য একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট স্ট্রাকচার ওয়েতে আমরা কাজ করব আর কি। ঠিক আছে, দেন আপনাকে বললো যে আপনি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন। আপনি ধরেন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে বললো যে আপনি র পিএইচপিতে কাজ করবেন, তো প্রজেক্টের ডিরেক্টরি স্ট্রাকচারটা কেমন হবে, হ্যাঁ, তো ওই ব্যাপারগুলো ধরে আজকে আমরা একটু আস্তে আস্তে আগাবো আর কি। ঠিক আছে, কিভাবে মোটামুটি, এবং কিছু ছোট ছোট বেসিক কিছু কাজ করানোর চেষ্টা করব। যেমন ধরেন একটা সিম্পল একটা ক্যালকুলেটর বানানোর চেষ্টা করব পিএইচপি দিয়ে। তারপরে ধরেন আমরা কিছু মানে কাজ করার চেষ্টা করবো আর কি। তো সবাই একটু হেল্প করতে পারেন চাইলে, আপনারা যদি কাজ করেন তো বলেন, বা কাজ করতে পারেন চাইলে আর কি, এবং কিছু হোমওয়ার্ক দিব সেগুলো। ওকে ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরটা সম্ভবত সি ড্রাইভে ছিল, তো আমি মনে হয় অন্য সার্ভারে আছে, আমি সার্ভারটা বন্ধ করে নিই, দাঁড়ান। তো আমি সার্ভারটা বন্ধ করে দিলাম। আচ্ছা, তো অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করে নিলাম। আমাদের ফার্স্টটার কাজ আজকে হচ্ছে যে আমরা ধরেন আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, আমাকে বলতেছে যে আমাকে একটা পিএসপি একটা প্রজেক্ট করেন, যেটা রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। এটা কিভাবে করব? ঠিক আছে, তো এটা দিয়ে শুরু করবো আজকে ফার্স্টে, তারপর আমরা আস্তে আস্তে আগাবো। তো এটা এটা মানে এইভাবেই আমরা কাজ করার চেষ্টা করবো আর কি। এইটা মোটামুটি আসলে পিএসপির তো কোনো প্রি ডিফাইন কোনো স্ট্রাকচার না যেভাবেই কাজ করতে হবে। তো আমরা আসলে ওভাবেই একটু করার চেষ্টা করব আর কি, লারাবেল স্ট্যান্ডার্ডে কাজ করার চেষ্টা করব, বিকজ আমাদের আলটিমেটলি ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাবেল। সো ওরা যেভাবে কাজ করে আমরা ওভাবেই আর কি আস্তে আস্তে আগাবো এখন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যেটা আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই আমাদের HTDocs এর ভিতরে, আমাদের সার্ভারে আমরা জানি HTDocs ফোল্ডারের ভিতরে কাজ করতে হয়। তো HTDocs ফোল্ডারের ভিতরে ব্যাচ 4 এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। তো আহ, যেটা করব সেটা হচ্ছে যে আহ, আমি প্রথমে এখানে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো এটা হচ্ছে ধরেন ডে 5। ঠিক আছে, তো আপনাকে যখন বলবে যে পিএসপির একটা প্রজেক্ট করো, সেটাকে আর রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড, তো আপনি সিম্পলি একটা পিএসপির ফাইল নিয়ে সেখানে লিখে দেবেন ইকো হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড আসবে, তাই না? আসবে না আতিক? একটা পিএসপি আসবে কিন্তু, বাট ওইটা করা যাবে না। ওটা আপনাকে বলবে পিএসপির একটা প্রজেক্ট করো যেটাকে রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে সেটা আপনি কিভাবে করবেন? সো ধরেন আমার প্রজেক্টের নাম হচ্ছে ডে 5, কথার কথা আর কি, আপনি যে কোনো নাম দিতে পারেন, ডেমো, টেস্ট, মাই প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট, টেস্ট প্রজেক্ট। ওকে, আমি ডে 5 দিলাম। তো প্রজেক্টের ভিতরে প্রথমে যেটা করতে হবে, এই প্রজেক্টের ভিতরে প্রথমে এখানে ডিরেক্টরি স্ট্রাকচারটা খেয়াল করেন। প্রথমে এখানে একটা অ্যাপ ফোল্ডার নিলাম, এরপরে এখানে একটা ফোল্ডার নিব হচ্ছে অ্যাসেট,
ঠিক আছে, অ্যাসেটস। এরপরে এখানে আমরা একটা ফাইল নিব, ফাইলের নাম দেব হচ্ছে index.php। এরপরে আমরা এখানে আর একটা ফাইল নিব, এর নাম দেব হচ্ছে composer.json। এই হচ্ছে ইনিশিয়ালি ডিরেক্টরি স্ট্রাকচার পিএইচপি প্রজেক্টের। সো অ্যাপ একটা ফোল্ডার নিয়েছি, অ্যাপের ভিতরে অ্যাপ আর একটা ফোল্ডার নিয়েছি অ্যাসেট, এরপরে composer.json নামের একটা ফাইল নেওয়া হয়েছে এবং index.php নামের একটা ফাইল নেওয়া হয়েছে, দুইটা ফাইল দুইটা ফোল্ডার। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পিএইচপি ধরে কাজ করি, তো যখন আমরা ভিউজেএস এ কাজ করেছি, তো ভিউজেএস এর একটা প্রজেক্ট ইনস্টল করার পর আমরা বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়ে কাজ করছি। যেমন ধরেন বুটস্ট্র্যাপের জন্য আমরা একটা প্যাকেজ নিয়েছি বুটস্ট্র্যাপ, যে কোয়েরির জন্য যে কোয়েরি, রাউটারের জন্য ভিউ রাউটার, সামনেও আরও অনেক প্যাকেজ নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো যখন আমরা পিএইচপিতে কাজ করব, ঠিক একই রকম ভিউজেসে যেরকম বিভিন্ন প্যাকেজ নিয়ে কাজ করেছি, বুটস্ট্র্যাপ, ভিউ রাউটার, পিএইচপিতে এরকম আর বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। তো সাধারণত প্যাকেজগুলো দুই টাইপের হয়, একটা হচ্ছে প্রজেক্টের ইন্টারনাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে ছোট ছোট একটা কাজ করার জন্য আমাকে প্যাকেজ লাগবে। তো এই যে পিএইচপিতে আমি যখন কাজ করব, আমাকে এই প্যাকেজগুলো নিয়ে কাজ করার জন্য পিএইচপির একজন ডিপেন্ডেন্সি ম্যানেজার আছে, ওনার নাম হচ্ছে কম্পোজার, বাড়ি হচ্ছে গুলিস্তান। তো এই কম্পোজার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো যখন আমরা পিএইচপির কোনো প্রজেক্ট স্টার্ট করব, আমাদের প্রজেক্টের ভিতরে কম্পোজারটাকে ইনস্টল করতে হবে প্রজেক্টের ভিতরে। ঠিক আছে, তো যখন আমরা পিএইচপি প্রজেক্ট শুরু করব, আমাদের পিএইচপি প্রজেক্টের ভিতরে এই যে প্রজেক্টটা আমাদের ডে 5, এটা হচ্ছে একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টের ভিতরে আমরা যে কাজগুলো করব, আমরা এর জন্য একটা ম্যানেজার রাখবো। দেখেন, সাধারণত আপনি একটা রিয়েল লাইফের কথা চিন্তা করেন, যখন আমরা কোনো একটা প্রজেক্ট পাই, মনে করেন একটা সংস্থা বললো যে এখানে এই একটা 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 কাজ একটা আসলো, একটা প্রজেক্টে কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজার থাকে না? কথা কন না কে? একটা প্রজেক্ট ম্যানেজার থাকে না? তো এরকম আপনারা যখন পিএইচপি দিয়ে একটা প্রজেক্ট করতেছি, সেটার কাজ ছোট বা বড় যাই হোক না কেন, সেখানে আমরা একটা ম্যানেজার রাখবো। এখন যদি ম্যানেজার না রাখি তাহলে হবে না? হবে, কোনো সমস্যা নেই, বাট সেটা আদর্শ প্র্যাকটিস হবে না। তাহলে আমরা যখন পিএইচপির একটা প্রজেক্ট শুরু করব, সেখানে একটা ম্যানেজার হবে, ম্যানেজারের নাম হচ্ছে কম্পোজার। তো আমি কি কম্পোজার নিয়ে আপনাদের কোনো কথা বলছিলাম এই কোর্সের ভিতরে এর আগে? বলি নাই। আচ্ছা, তো একটা সাইট দেখেন getcomposer.org। তো getcomposer.org এই সাইটে আমরা আসলাম। দিস ইজ দ্য কম্পোজার। সো এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। ডিপেন্ডেন্সি মানে কম্পোজার নিয়ে কথা বলতেছি, কারণ কি কম্পোজারের কাছে আমরা কেন আসলাম? আমরা হচ্ছে একটা পিএইচপির একটা প্রজেক্ট করতে চাচ্ছি, ছোটখাটো একটা প্রজেক্ট করব, যেটাকে রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। এইটাই করব, আর কিছু না। এখন এটা করার জন্য আমাদের আমরা কিন্তু জাস্ট একটা পিএইচপি ফাইল নিয়েছিলাম, এখানে যদি লিখে দিতাম ইকো হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কিন্তু হয়ে যেত। বাট সেটা না করে আমরা একটা প্রজেক্ট করব, পিএইচপি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা প্রজেক্ট করব। সো তার জন্য তাহলে স্ট্যান্ডার্ড মেনটেন করে যখন আপনি পিএইচপি প্রজেক্ট করবেন, সেখানে একজন ডিপেন্ডেন্সি ম্যানেজার লাগবে। সো ডিপেন্ডেন্সি ম্যানেজারের নাম হচ্ছে কম্পোজার। তার মানে পিএইচপি একটা প্রজেক্ট করার সময় সেখানে আপনাকে কম্পোজারকে নিয়ে আসতে হবে। তো এই কম্পোজারকে যখন আমরা, তাহলে কম্পোজার জিনিসটা আসলে কি? কম্পোজার হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। এটার মানে কি? এটার বাংলা কি? এটার বাংলা হইতেছে যে মানে একটা 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 সিস্টেম, একটা টেকনোলজি, একটা জিনিস, ওকে, একটা 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 জিনিস, একটা টেকনোলজি, একটা একটা জিনিস যেটা আমার প্রজেক্টের রিসোর্সগুলোকে ম্যানেজ করবে। আপনি যদি রিয়েল লাইফে চিন্তা করেন না, যদি একটা প্রজেক্ট হয়, সেই প্রজেক্টে একটা ম্যানেজার থাকে। ধরেন আপনি একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন, এবিসিডি কোম্পানি, সে কোম্পানিতে একটা প্রজেক্ট আসে, ওই প্রজেক্টে একজন ম্যানেজার থাকে, প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজারের কাজ কি? প্রজেক্ট ম্যানেজারের কাজ হচ্ছে সে সবার কাজগুলো মনিটরিং করে,
সবার কাজগুলো সে মনিটরিং করে, কে কি করতেছে না করতেছে, ডেভেলপার কি করতেছে, ডাটাবেস ডিজাইনার কি করতেছে, টেস্টিং এর লোকজন কি করতেছে, রিকোয়ারমেন্ট কালেকশন যারা করতেছে তারা কি করতেছে, বা এসডিএলসি যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোকে মনিটরিং করে প্রজেক্ট ম্যানেজার। তাহলে আমরা পিএসপির যে প্রজেক্ট করব সেখানে একটা ম্যানেজার রাখবো, আমাদের এই ম্যানেজারের নাম হচ্ছে কম্পোজার ম্যানেজার। এই ম্যানেজারের কাজ হবে আমাদের এই পিএসপির এই প্রজেক্টে আমরা যদি ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো রিসোর্স নিয়ে কাজ করি সেই রিসোর্সগুলো আমরা এই ম্যানেজারকে ধরে ইউজ করতে পারবো। ধরেন আপনি একটা ইমেজ আপলোড করবেন, তো ইমেজ আপলোড করার জন্য আপনাকে আমরা নিজে করলে করতে পারি, অথবা আমরা একটা থার্ড পার্টির অনেক প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো নিয়ে কাজ করতে পারি। শুধু প্যাকেজগুলো আনার জন্য আমাদের এই কম্পোজার লাগবে। সো কম্পোজার আমাদের প্রজেক্টের রিসোর্সগুলোকে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। তো কম্পোজার কি জিনিস খায় না মাথায় দেয় না ভালো এটা দরকার নাই, এখন মেন কথা হচ্ছে আমি ভাই ইউজ করবো কিভাবে সেটা বলেন। তো কম্পোজার দুইভাবে ইউজ করতে হয়, একটা হচ্ছে প্রথমে আমাদের প্রজেক্টের ভিতরে গ্লোবালি কম্পোজারকে ইনস্টল করতে হয়। আপনার কম্পিউটারের ভিতরে গ্লোবালি কম্পোজারকে ইনস্টল করতে হবে, এটা হচ্ছে একবার। আর এরপরে আপনি যখন নতুন নতুন প্রজেক্ট শুরু করবেন প্রত্যেকটা প্রজেক্টের ভিতরে কম্পোজারকে নিয়ে আসতে হবে। তাহলে ফার্স্ট স্টেপটা আমরা আগে শেষ করি, আমাদের কম্পিউটারের ভিতরে আগে কম্পোজারটাকে ইনস্টল দিই। আর আমার বিশ্বাস আপনার এখানে যারা আছেন সবারই মনে হয় করা আছে, তাই না? কম্পোজার ইনস্টল করা আছে না কম্পিউটারে? যদি না থাকে করে নিতে হবে। এখন আছে কিনা বুঝবো কিভাবে? আমি যদি টার্মিনালে যাই, এখান থেকে যদি সিএমডিতে যাই, টার্মিনালে যদি যাই, কি হইতেছে এগুলা? ওপেন করে টার্মিনাল আসে এক জিনিস। আচ্ছা, এই যে একটা টার্মিনাল ওপেন করেন আপনি যে কোনো জায়গা থেকে, ওপেন করার পর এখানে যদি আমরা COMPOSER কম্পোজার লিখে এন্টার দেই, কম্পোজার লিখে এন্টার দেওয়ার পর দেখেন এখানে একটা ব্যাপার চলে আসবে। দেখেন এরকম একটা গ্রাফিক্স কম্পোজার এবং এখানে কম্পোজারের ভার্সন টার্সন সহ অনেক কিছু চলে আসছে। তো যদি আপনার এরকম আসে এর মানে আপনার কম্পিউটারে কম্পোজার ইনস্টল দেওয়া আছে, আপনার যারা দিয়েছেন তাদেরই আসবে, যাদের নাই তাদের হবে না। তো এই ব্যাপারটা আনার জন্য কি করতে হয়েছে? এই ব্যাপারটা আনার জন্য প্রথমে যেটা করতে হয়েছে, এই গেট কম্পোজার ডট ওআরজি যেখানে আসে, নাই কার সজীবের নাই? আর কি এমন কেউ আছেন যার আজ? আচ্ছা, গুড গুড, তাহলে আপনারা দুজন ইনস্ট্রাকশন ফলো করেন। আচ্ছা, আপনি এই গেট কম্পোজার ডট ওআরজিতে আসেন, আসছেন? এখান থেকে যে ডাউনলোডে যান, এই পেজটা আসছে। এটা ছোট্ট একটা সফটওয়্যার, আপনার 2-3 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। গেট কম্পোজার ডট ওআরজি এখানে আসেন। এই সাইটটা লোড হইলে আমাকে বললেন। লোড হয়েছে? এখান থেকে যে ডাউনলোডে হিট ডাউনলোডে হিট করেন। ডাউনলোডে হিট করার পর এই যে কম্পোজার সেটআপ ডট ইএক্সি আজিজ দেখতে পাইতেছেন? এই যে এখানে কম্পোজার সেটআপ ডট ইএক্সি, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক, ছোট একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, দেখেন কয়েক কিলোবাইট না কত জানি। এত বড় কে? ও, এই যে 1700 কমপ্লিট, তাই না? দেখেন এবার আমি এটাকে, হ্যাঁ ওপেন হয়ে গেছে আজিজ, ডাউনলোড করা। আচ্ছা, ইনস্টল একটু ঝামেলা আছে, আগে ধপক ইনস্টল করে ফেলেন না। এখন এবার খেয়াল করেন আপনার কম্পিউটারের ভিতরে, আমার কম্পিউটারে খেয়াল করেন, আমার কম্পিউটারের ভিতরে সি ড্রাইভে একটা জ্যাম্প আছে, ডি ড্রাইভে জ্যাম্প আছে, ই ড্রাইভে জ্যাম্প আছে, আবার বিআই টাইমের ভিতরে জ্যাম্প আছে, আরও বিভিন্ন জায়গায় জ্যাম্প আছে।
হ্যাঁ, তো এখন আপনি কোন জ্যাম্পে কাজ করতেছেন বুঝতে পারছেন? আপনি আপনার জ্যাম্প যে ড্রাইভের আছে, ধরেন আমি এখন সি ড্রাইভের জ্যাম্পে কাজ করতেছি, সেটা সমস্যা নাই। মানে আপনার যে জ্যামটা আপনি কাজ করতেছেন বা এটা আর কি। তো এখন আপনি ওটা একটু মাথায় রাখেন আর কি। এখন আপনি আপনার ওই এটাকে বুঝি নাই। এখন এটাকে, হ্যাঁ কোনো সময় এবার এটাকে রান করেন, এটাকে রান করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা রান দেন এটারে, রান দেন। এরকম আসছে, নেক্সট দেন এখান থেকে। নেক্সট দেওয়ার পর এখানে নেক্সট দিয়েন না, এই জায়গাটা আসছে কিনা দেখেন। এখানে এই এই জায়গাটায় আপনাকে একটা জ্যাম্পের পাথ, এখানে যে এখানে কি আসছে বলেন তো এই জায়গাটায়? অল ইউজার দিয়ে দেন, সমস্যা নাই। এরপরে এইটা আসবে দেখেন, অল ইউজার দিলে এইটা আসবে, এটা আসছে, এটা আসছে আজিজ। এ- এখান থেকে কি না, কোনো কিছু করতে হবে না, ডেভেলপার মোড টোড কিছু লাগবে, নেক্সটে দেন। এবার এটা আসছে না, এখান থেকে আপনি যে এখানে কি লেখা আসছে বলেন তো আপনার এখানে? বলেন, একজন একজন করে বলেন, বলেন। হ্যাঁ, আচ্ছা আপনি তো ওই ড্রাইভের জ্যাম্পে কাজ করতেছেন নাকি? না করলেও সমস্যা নাই। আচ্ছা, তো বেসিক্যালি এইখানে এই যে কম্পোজার যেটা আপনি ইনস্টল করতেছেন, এখানে একটু খেয়াল করে দেখেন আমার কম্পিউটারের দিকে, এই জ্যাম্পের ভিতরে পিএসপি একটা ফোল্ডার আছে। এই পিএসপি ফোল্ডারের ভিতরে পিএসপি ডট ইএক্সি একটা ফাইল আছে। এই পিএসপি, এই পাতটা ধরা দিতে হবে, রাইট। এই পাতটা এখানে ধরা দিতে হবে আর কি। সো সজীব, আপনি কি এখানে পাতটা আপনি পাইছেন না ধরা দিতেছেন না কি অবস্থা? ব্রাউজ করেন, এই যে ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করে ওই আপনার জ্যাম্পের ভিতরে যান, সেখান থেকে পিএসপি ফোল্ডারের ভিতরে পিএসপি ডট ইএক্সি ফাইলটা ধরাই দেন। ধরাই দেওয়া হলে আমাকে বলেন, আমি এখানে ওয়েট করতেছি আপনার জন্য, না হলেও বলেন। কিচ্ছু করতে হবে না, আপনার খালি নেক্সট নেক্সট দিয়ে দেন, আর কিচ্ছু করতে হবে না। একটা চেকবক্স লাগবে, ওয়েট, একটা চেকবক্স লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে পরে একটা আসে, এই যে এটা, সজীব এটা আনতে পারছেন আপনি? দেন স্ক্রিন শেয়ার দেন। ইনস্টল হয় না আর কি এখন। সজীব স্ক্রিন শেয়ার দেন। এটা এতক্ষণ তো লাগার কথা না ভাই, এটা 1 সেকেন্ডের কাজ। ভাই আপনার স্ক্রিন দেখতে পাইতেছি না, ওয়েট। মানে ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন, সি, সি ড্রাইভে যান, সি ড্রাইভে ক্লিক করেন, জ্যাম্পে ক্লিক করেন। হ্যাঁ, এর ভিতরে পিএসসি ফোল্ডার থাকবে একটা, পিএসসি ফোল্ডার গেলে কোথায়? ডক ফাইলে আপনি এই যে এখানে যে ওপেনের উপরে একটা চেক বক্স আছে না এখানে, ওরা একটু বোঝান। আপনাকে কি আমি এইচডক্স যাইতে বলছি? জ্যাম্পের ভিতরে সজি পিএসপি কই থেকে আসলো? হ্যাঁ, কথা বোঝে না, ওরা বোঝান তো কেউ।
হ্যাঁ ওইটা চেক করেন আজিজ, ওইটা চেক করে দেন। আজিজ তো ওটা তো করে ফেলছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এই কাজটা কেন করছেন সজীব, এটা তো আমি বুঝতে পারলাম না। আপনি স্ক্রিন শেয়ার দেন সজীব, স্ক্রিন শেয়ার দেন, আবার আমি বলতেছি স্ক্রিন শেয়ার দেন। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে, তাড়াহুড়া করেন না। স্ক্রিন শেয়ার দেন। দেন সজীব, স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ। ব্রাউজে ক্লিক করেন। দাঁড়ান, হ্যাঁ, সি ড্রাইভে যান। এবার জ্যাম্পে ক্লিক করেন। জ্যাম্পের ভিতরে আপনার এখানে দুইটা ফোল্ডার কিভাবে আসলো এটা আমাকে বলেন। জ্যাম্প, এখন এখন কোনটা, এখন কোন সার্ভারে কাজ করতেছেন আপনি, সজীব পিএসপি না পিএসসি অ্যাডমিনে? নিচে আসেন, সজীব পিএসসি ভিতরে ঢুকেন, হ্যাঁ ঢুকেন ভিতরে, নিচে আসেন, এখানে 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 পিএসপি একটা ফোল্ডার আছে, নিচের দিকে আসেন ভাই, নিচে পিএসপি একটা ফোল্ডার আছে, নিচের দিকে নামেন, ওই যে পিএসপি, ওটার ভিতরে ঢুকেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওপেন দেন, হ্যাঁ 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 ওপেন দেন। এবার নেক্সট দেন, ওই যে অ্যাড টু পাথ ওখানে ক্লিক করেন, অ্যাড টু পাথ ওখানে ক্লিক করে দেন, হ্যাঁ। এবার নেক্সট দেন। এবার নেক্সট দেন, কিচ্ছু করতে হবে না আর, ইনস্টল দিয়ে দেন। এই কাজটা একবারই করতে হবে যতদিন আপনার মাইক্রো ইয়াটা বন্ধ করেন, ফোনটা বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, না 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 না, দিতে হবে না। ওই পাথটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে খালি ক্লিক করতে হয়, আর কিছু করতে হয় না। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। সজীব আপনার কি না, খালি নেক্সট নেক্সট করে আল্লাহর রহমতে দিয়ে দেন। কমপ্লিট হয়েছে। আচ্ছা, এবার আপনি এতে যান, ওই আমারটা করা আছে, আমি আর করলাম না। এবারে যে টার্মিনালে যান, এরকম একটা টার্মিনাল ওপেন করেন যে কোনো জায়গা থেকে। টার্মিনাল ওপেন করে এখানে লেখেন, আমার ডিসপ্লেটা বড় করবো, আচ্ছা 1 মিনিট। ডিসপ্লেটা বড় হয়েছে? আচ্ছা, এবার এখানে যে এখানে লেখেন কম্পোজার, COMPOSER, এটা লেখে ইন্টার দেন। কম্পোজার লেখে ইন্টার দেন। কম্পোজার লেখে ইন্টার দিলে দেখেন এরকম একটা গ্রাফিক্স আসবে, এরকম কিছু লেখা টেখা আসবে, এরকম এরকম আসছে না? সজীব সাহেব, আচ্ছা তাহলে আমি কি আগাবো আস্তে আস্তে? ওকে ওকে ওকে। আচ্ছা, তো কম্পোজারটা আমরা এভাবে ইনস্টল করে ফেললাম, তাহলে এই কাজটা একবারই করতে হবে আমাদের। আমাদের
কমপ্লিট, ওকে ফাইন। তাহলে আমাদের যে ব্যাপারটা হলো যে আমরা যখন পিএসপির একটা প্রজেক্ট করব সেখানে আমাদের একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার লাগবে। তো এই কম্পোজারটাকে আমরা ইনস্টল করে আমাদের এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আমাদের এই প্রজেক্টের ভিতরে আমরা এখানে নিয়ে আসলাম। ফার্স্টে আমাদের কম্পিউটারের ভিতরে নিয়ে আসলাম। আমাদের এই কম্পিউটারের ভিতরে এখন কম্পোজারটা সেট আপ আছে। দুইটা স্টেপ বলছিলাম। প্রথম স্টেপ হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে কম্পোজারটা সেট আপ দিতে হবে। আমরা আমাদের কম্পিউটারের ভিতরে কম্পোজারটা সেট আপ দিলাম, ডান। এরপরে কাজ হচ্ছে এবার আপনি যেখানে পিএসপি প্রজেক্ট করতেছেন যে জায়গাটায়, সেখানে আপনাকে কম্পোজারকে নিয়ে আসতে হবে। তো আমি পিএসপি প্রজেক্ট করতেছিলাম এটার এই জায়গাটায়। এইটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। তো যেখানে আপনি কম্পোজারকে নিয়ে আসবেন সেখানে একটা ফাইল লাগবে কম্পোজার ডট জেসন নামে। বানান ভুলেলে কিন্তু হবে না। সো বেসিক্যালি যখন আমরা একটা, হ্যাঁ, তো এই ফাইলটার ভিতরে কিছু জিনিস একটু লেখার চেষ্টা করি আমরা, হ্যাঁ। এটা একটু লেখেন, আমি এরপরে বলতেছি এখানে কি লিখলাম এবং কেন লিখলাম। সেই কম্পোজার ডট জেসন ফাইলটা ওপেন করেন। কম্পোজার ডট জেসন ফাইলটা ওপেন করে সেখানে এই জিনিসগুলো একটু লেখেন। এখানে যা লিখলাম, দেখা যায় না? এটা ভুল হলে কিন্তু হবে না, এটা খুবই সেন্সিটিভ একটা ফাইল। আর না হলে আমি এটা দিয়ে দিচ্ছি, আপনি কপি করে নেন, লেখার দরকার নাই। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই যেখানে দিয়ে দিলাম, হ্যাঁ। এতে কপি করে নিয়ে ওখানে বসাই দেন, নেন। বসাইছেন? কপি করে নিয়ে আপনি কম্পোজার ডট জেসন ফাইলের ভিতরে পেস্ট করে দেন। এরপর আমি বলতেছি এখানে কি লেখা আছে এবং কেন লেখা আছে। দেখেন, এটা পেস্ট করতে যতক্ষণ লাগার কথা না, 1 সেকেন্ড লাগার কথা। এটা ফাইলটা কপি করে পেস্ট করে দিবেন, শেষ। এখন এখানে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এটা হচ্ছে জেসন ফরম্যাটে কিছু ডেটা এখানে দেখানো হচ্ছে, জেসন ফরম্যাটে। এখন এখানে আমাদের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভ্যালু। তো জেসন ফরম্যাটের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভ্যালু। সো কির ভিতরে প্রথমে নেমের ভিতরে এখানে দেওয়া আছে প্রজেক্টের নেম। তো আমাদের প্রজেক্টের যে নেমটা, সেই নেমটা এখানে অ্যাকচুয়ালি এভাবে লিখতে হবে। সো মাঝখানে একটা স্ল্যাশ থাকবে প্রজেক্টের নেম লেখার ক্ষেত্রে। যে কোনো নাম মানে ABCD XYZ এবং এভাবে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে। কোনো স্পেশাল ক্যারেক্টার যদি দেন তাহলে এটা হবে না, যেমন এগুলো দিলে হবে না। ওকে, সো ধরেন দিলাম এখানে ডে 5, মানে প্রজেক্টের যে নাম সেই নামটা এখানে লিখে দেওয়াটা ভালো, ঠিক আছে? আমি যদি মনে করেন এখানে এটি লিখে দেই, এটি লিখে দেই, কোনো সমস্যা নেই, কাজ করবে। বাট যদি এগুলো দেই তাহলে কাজ করবে না। স্পেশাল ক্যারেক্টার, তো এখানে আদর্শ প্র্যাকটিস হচ্ছে আপনার প্রজেক্টের যে নাম সেই নামটা নেমের মধ্যে এখানে বাট একটা স্ল্যাশ দিতে হবে মাঝখানে। এটা আগে দিতে হইতো না, এখন নতুন দিতে হয়। এরপরে টাইপের ভিতরে এখানে প্রজেক্ট, মানে এটা কি জিনিস। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি পিএসপির যে প্রজেক্টটা করতে যাচ্ছেন সেই প্রজেক্টে আপনি একজন ম্যানেজারকে নিয়ে আসবেন। এখন যখন একটা প্রজেক্ট শুরু হয়, সেই প্রজেক্টের জন্য যখন একজন ম্যানেজারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, ম্যানেজারকে বুঝাই দিতে হয় না যে ভাই আপনি হলেন এই প্রজেক্টের ম্যানেজার, এই প্রজেক্টে এই এই লোক আছে, এর এর কাজে, এবার আপনি জিনিসটাকে দেখাশোনা করেন, তাই না? তাহলে এখন আপনি যে ম্যানেজারকে আনবেন, তো ম্যানেজারকে বুঝাই দিতে হচ্ছে যে বস, এই যে প্রজেক্টের নাম এইটা, এটা এই টাইপের প্রজেক্ট, এর ডিসক্রিপশন, এই কিওয়ার্ড লাইসেন্স, রিকোয়ার দেব। এখানে রিকোয়ার এবং রিকোয়ার দেবটা একটু খেয়াল করেন। সো যে রিকোয়ার এবং রিকোয়ার দেব, এটা হচ্ছে বেসিক্যালি আমরা এই পিএসপির যে প্রজেক্টটা করতেছি এই প্রজেক্টের ভিতরে
আমরা যে প্যাকেজগুলো নিয়ে কাজ করব তাদের ইনফরমেশন এই রিকোয়ার এবং রিকোয়ার দেবের ভিতরে থাকে। সো রিকোয়ারের ভিতরে সাধারণত আমরা জানি যে একটা পিএসসির প্রজেক্টে দুই ধরনের প্যাকেজ আমরা ব্যবহার করে থাকি। এক ধরনের প্যাকেজ হচ্ছে প্রজেক্টের ইন্টারনাল স্ট্রাকচারটাকে ঠিক করার জন্য, আর একটা হচ্ছে ছোট ছোট একটা কাজ করার জন্য। তো ছোট ছোট কাজ করার জন্য যে প্যাকেজগুলো ইউজ করব সেগুলো আসবে রিকোয়ারের ভিতরে, আর রিকোয়ার দেবের ভিতরে হলো ইন্টারনাল স্ট্রাকচারকে ম্যানেজ করার জন্য রিকোয়ার দেবের ভিতরে আসবে। সো অটোলোড এটা হচ্ছে কি, আমাদের এই পিএসপির এই প্রজেক্টের ভিতরে যে ক্লাসগুলো আমরা ইউজ করব সেই ক্লাসগুলো অটোমেটিক্যালি লোড হবে এই অটোলোড এটার মাধ্যমে। সো অটোলোডের ভিতরে এখানে লেখা আছে পিএসআর 4 লেখা আছে। তো পিএসআর 4 এটা হচ্ছে একটা কনভেনশন, একটা পদ্ধতি। পিএসআর 4 এটা হচ্ছে একটা কনভেনশন, একটা পদ্ধতি। সো এই পদ্ধতিতে আমরা আমাদের এই পিএসপি প্রজেক্টের ভিতরে যে ক্লাসগুলো আমরা তৈরি করব সেই ক্লাসগুলো আমরা অটোমেটিক্যালি লোড হবে। যেমন গত ক্লাসে খেয়াল করে দেখেন আমরা যেমন স্টুডেন্ট ক্লাস, ইউজার ক্লাস, এই ক্লাসগুলো তৈরি করেছি। এখন এই ক্লাসগুলো তৈরি করার পর এই ক্লাসগুলো যখন আমরা একটা ভিউ ফাইলে নিয়ে কাজ করছি তখন প্রথমে ক্লাস ফাইলটাকে রিকোয়ার করতে হয়েছে, তাই না? আবার যখন আমরা স্টুডেন্ট ক্লাসের ভিতরে ইউজার ক্লাসকে ইউজ করছি তখন এখানেও মানে যেখানেই আপনি একটা ক্লাসকে নিয়ে কাজ করতেছেন সেখানে ক্লাস ফাইলটাকে রিকোয়ার করতে হচ্ছে। তো এই কাজটা আজকে থেকে আর করতে হবে না। তো আমরা যখন আমাদের প্রজেক্টের ভিতরে যখন কম্পোজার থাকবে, কম্পোজারের অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ হচ্ছে সে যতগুলো ক্লাস থাকবে সে ক্লাসগুলোকে অটোমেটিক্যালি লোড করবে। তো তার জন্য এই ইনস্ট্রাকশনটা তাকে দেওয়া হচ্ছে, কম্পোজারকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া হচ্ছে এই অটোলোড সেকশনের ভিতরে, যে ভাই তুমি আমার এই প্রজেক্টের ভিতরে যতগুলো ক্লাস থাকবে সেই ক্লাসগুলোকে তুমি এইভাবে এই পদ্ধতি অনুযায়ী ক্লাসগুলোকে তুমি অটোমেটিক্যালি লোড করবা। এর ভিতরে দেখেন দুইটা জিনিস দেওয়া আছে। পিএসআর 4 এটা হচ্ছে কনভেনশন, এরকম আরো অনেক কনভেনশন আছে, এটা হইতেছে সবচেয়ে পপুলার এবং লেটেস্ট। এর ভিতরে দেখেন প্রথমে লেখা আছে অ্যাপ ডাবল স্ল্যাশ, এরপরে অ্যাপ একটা স্ল্যাশ, এভাবেই লিখতে হবে, এভাবে না লিখলে কাজ করবে না। এখন এখানে অ্যাপ লিখ কেন, বা এখানে ছোট হাতের অ্যাপ কেন? তো বেসিক্যালি এখানে ছোট হাতের অ্যাপ লেখা হয়েছে এই কারণেই, আমাদের পিএসপি প্রজেক্টের ভিতরে ক্লাস ফাইলগুলো যে এই পিএসপির একটা প্রজেক্টের ভিতরে আপনার যে কোনো একটা প্রজেক্ট বলেন, বাট পিএসপির একটা প্রজেক্টের ভিতরে বেসিক্যালি তিন ধরনের ব্যাপার থাকে। একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে লজিক, আর একটা হচ্ছে ভিউ। যেমন মনে করেন ফাহিমের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেখানেও তিন ধরনের জিনিস আছে, কিছু ডাটা আছে, কিছু লজিক আছে, কিছু ভিউ আছে। খেয়াল করছেন? কিছু ডাটা, কিছু লজিক, কিছু ভিউ। তো আমাদের যখন পিএসপি প্রজেক্ট তৈরি করব, ছোট হোক বড় হোক, এখানেও কিছু ডাটা থাকবে, কিছু লজিক থাকবে, কিছু ভিউ থাকবে। তো এখন আমাদের এখানে এই ক্লাসগুলো হচ্ছে কি লজিকগুলো হচ্ছে ক্লাসের ভিতরে থাকে। তো এই পিএসপির প্রজেক্টের ভিতরে আমরা ক্লাসগুলো রাখবো যে ফোল্ডারের ভিতরে, তার রুট ফোল্ডারের নামটা এখানে লিখে দিতে হয়, এই যে অ্যাপ। সো এখানে দেখেন এই যে ছোট হাতের অ্যাপ লেখা হয়েছে, এই অ্যাপের ভিতরে এখানে আর একটা ফোল্ডার তৈরি করতে হবে, নাম দিতে হবে ক্লাসেস। এখন এখানে ক্লাসেস লিখলাম কেন? এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আর কিছুই না। এখানে ক্লাসেস না লিখে যদি আপনি প্লাসেস লেখেন তাও কোনো সমস্যা নাই, যা মন চায় তাই লেখেন, কোনো সমস্যা নেই। বাট একটা আদর্শ প্র্যাকটিস অ্যাপের ভিতরে ক্লাসেস, এরপরে এটার ভিতরে আমাদের পিএসপি, এখানে আমরা পিএসপির ক্লাসগুলো থাকবে। আমরা এই যে পিএসপি প্রজেক্টটা শুরু করতেছি এই প্রজেক্টের ভিতরে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো থাকবে অ্যাপের ভিতরে, ক্লাস এখানে আমরা ক্লাসগুলোকে রাখবো। তো এই পিএসপি প্রজেক্টের ভিতরে ক্লাসের রুট ফোল্ডার কোনটা? এই যে অ্যাপ, এই জন্য এখানে লেখা হয়েছে অ্যাপ। এখানে যদি আমি লিখতাম মনে করেন এখানে অ্যাপ না লিখে এখানে লিখলাম মনে করেন ড্যাব, এখানে লিখলাম ড্যাব, তাহলে আমার এখানেও লিখতে হইতো কি, এই যে এই জায়গাটা লিখতে হইতো ড্যাব। ব্যাপারটা খেয়াল করছেন এটা? বাট ইনস্টেড অফ ড্যাব অ্যাপ মেক মোর সেন্স, সেজন্য আমরা এখানে এটাকে অ্যাপ লিখে দিলাম। এটা লারাভেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো আমি এখানে অ্যাপ বলে দিলাম, অ্যাপ। তো অ্যাপ এরপর এইখানে অ্যাপটা কেন, এই অ্যাপটার এখানে অ্যাপটা কেন লিখলাম? কারণ হচ্ছে আমাদের পিএসপি প্রজেক্টের ভিতরে ক্লাসগুলোর রুট ফোল্ডার কোনটা? ডে 5টা হইতেছে আমার প্রজেক্টের রুট ফোল্ডার, এর ভিতরে ক্লাসগুলো কার ভিতরে থাকবে? অ্যাপ ফোল্ডারের ভিতরে, ক্লাসের ভিতরে এখানে থাকবে। এখন আমরা যদি এইভাবে স্ট্রাকচার মেনটেন তৈরি না করে কাজ করি, কাজ হবে না, হবে সেটা আদর্শ প্র্যাকটিস হবে না।
সো এই অ্যাপের ভিতরে তাহলে আমরা এখন এখানে এই যে অ্যাপ লিখলাম, খেয়াল করছেন অ্যাপ। তো এই অ্যাপটা বেসিক্যালি হচ্ছে যে এই অ্যাপটা বেসিক্যালি হচ্ছে আমরা যে ক্লাসগুলো তৈরি করব সেখানে যে ক্লাসের ভিতরে আমরা নেম স্পেস দেই না, যেমন লাস্ট ক্লাসে আমরা ক্লাস তৈরি করছিলাম, এই ক্লাসের ভিতরে নেম স্পেস দিয়েছিলাম। তো এই নেম স্পেসের প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে এইখানে লিখে দিতে হয়। আপনি পিএসপি যে প্রজেক্টটা করতেছেন এখানে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসের ভিতরে আপনি নেম স্পেস ইউজ করবেন। তো সেই নেম স্পেসের প্রথম যে ওয়ার্ডটা সেটা এখানে লিখে দিতে হয়। সো পিএসআর এর ভিতরে এখানে এবং এখানে, আর এখানে দুইটা স্ল্যাশ, এখানে একটা স্ল্যাশ, এটা হচ্ছে জাস্ট প্রিডিফাইন। কিন্তু এখানে অ্যাপের এখানে এই অ্যাপ কেন লিখলাম, কারণ আমার ক্লাসের ভিতরে যে নেম স্পেস থাকবে তার প্রথম অক্ষরটা এখানে লিখে দিতে হয়। আর এটা হইতেছে ক্লাস ফাইলগুলো যে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে থাকবে সেটা এখানে লিখে দিতে হয়। সো এতটুকুন করার পরে এখন দেখেন আমাদের পিএসপি প্রজেক্টটা হচ্ছে এরকম। এবার আমাদের এই পিএসপি প্রজেক্টের ভিতরে আমরা কম্পোজারকে নিয়ে আসবো। সো কম্পোজারকে নিয়ে আসার জন্য আমাদের এই কম্পোজার ডট জেসন ফাইলটি এভাবে রেডি করতে হবে। রেডি করার পর এবার আমরা টার্মিনালে যাচ্ছি। টার্মিনাল থেকে আমরা আমাদের, এখন দেখেন আমি টার্মিনালে আছি, একটু খেয়াল করেন আমি কি আমার প্রজেক্টের ভিতরে আছি না বাইরে আছি বলেন তো। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার মনিটর কেউ? আমার প্রজেক্ট ফোল্ডার কোনটা? ডে 5, এটা হইতেছে আমার প্রজেক্ট ফোল্ডার। আমি ডে 5 এর ভিতরে কম্পোজারকে নিয়ে আসবো। So, আমার এখানে কি আমি ডে 5 এর ভিতরে আছি? ব্যাস 4 এর ভিতরে আছি, তাহলে ডে 5 এর ভিতরে ঢুকতে হবে। তো সিডি স্পেস, না সমস্যা নেই, জাস্ট মিনিট আমি একটু পানি খেয়ে নিই। তো যে জায়গাটায় ছিলাম, হ্যাঁ বলেন। ফাইম বলতেছিলেন কি এখানে আগে পরে লিখলে কিছু সমস্যা হবে কিনা এভাবে? না, কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপনি এখানে যদি এগুলো না লেখেন তাও সমস্যা নাই, শুধুমাত্র এটা থাকলেই হবে। হ্যাঁ, বাট এই পুরোটা দিবেন, এটা একটা আদর্শ স্ট্রাকচার। আমি তো আগে যেটা করতাম ক্লাসে পোলাপান এগুলো লেখাইতাম, আমিও লিখতাম হেতেরাও লিখতো। বাট এখন আর বুঝছেননি, এখন আমার আর এই ধৈর্যটা নাই, এখন তো বুড়ো হয়ে গেছি বুঝছেন, বয়স হয়ে গেছে 126। তো যে কোনো দিন ঠাস করে মরে যাব। তো এজন্য আর মনে করেন যে এগুলা আর কি এখন আর লিখতে মন চায় না। যাই হোক, তো এখন যেটা বলতে নিছিলাম যে এই যে কম্পোজার ডট জেসন ফাইলটা আমরা এইভাবে রেডি করার পর, এই ফাইলটা রেডি করার পর এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে কম্পোজারকে নিয়ে আসব। তো তার জন্য আমরা যে টার্মিনালে গেলাম, টার্মিনাল থেকে আপনি খেয়াল করবেন আপনি আপনার প্রজেক্টের ভিতরে আছেন কিনা। আমি যখন টার্মিনালটা ওপেন করলাম আমি আছি দেখেন ব্যাচ 4 এর ভিতরে। সো দিস ইজ নট আওয়ার প্রজেক্ট রিপোজিটরি। আমাদের প্রজেক্ট রিপোজিটরি হচ্ছে ডে 5। সো এই জন্য এখানে আমি সিডি স্পেস ডে 5। এবার আমি দেখেন ডে 5 এর ভিতরে ঢুকলাম। আপনি যদি এভাবে করতে সমস্যা হয় তাহলে কি করবেন, আপনি সরাসরি আপনার কম্পিউটারের ভিতরে ফোল্ডারের ভিতরে যাবেন, এই হচ্ছে আপনার প্রজেক্ট। এই যে এখানে অ্যাড্রেস বারে ক্লিক করবেন, এখানে লিখবেন সিএমডি। এই যে আপনার ওপেন হয়ে গেছে এখানে। এবার এখানে আপনি লিখবেন কম্পোজার স্পেস ডাম হাইপেন অটোলোড, এই যে কথাটা লিখবেন কম্পোজার, এরপর একটা স্পেস ডাম্প হাইপেন অটোলোড, এটা লেখার পর এন্টার দিতে হবে। হ্যাঁ, ওই যে একটা ফোল্ডার আসবে, ভেন্ডু নামের একটা ফোল্ডার চলে আসবে আমাদের প্রজেক্টের ভিতরে। তো এটা আমার এখনো হইতেছে না, আই ডোন্ট নো কেন হইতেছে না, সম্ভবত এই যে আমারটা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে দেখেন যদি কোনো ঝালেমা না হয়, যদি কোনো ঝালেমা না হয় তাহলে এভাবে চলে আসবে জেনারেটিং অটোলোডেড ফাইল, জেনারেটেড অটোলোডেড ফাইলস। এটা যদি ওটা কিছু প্রবলেম ছিল, বলেন জাহিদ বলেন।
ওটা হচ্ছে কম্পোজারের ভার্সনটাতে আমাদের পুরানো থাকলে কিছু প্রবলেম হয় আর কি। এখন লেটেস্ট ভার্সনটা আছে কম্পোজারের আমারটা। ঠিক আছে, এজন্য আর যদি ডিরেক্টরি আপনি উল্টাপাল্টা ভাবে লেখেন, পরে বাসায় প্র্যাকটিস করে দেখেন। এখানে উল্টাপাল্টা ভাবে লিখে দেখেন, হবে না, আসবে না। এরর আসছে? স্ক্রিন শেয়ার দেন। ফোল্ডারের নাম না, মানে ব্যাপারটা হচ্ছে যে স্পেস দেওয়া যাবে না, বা হাই পেন বা হ্যাঁ স্ল্যাশ। না, ম্যান্ডেটরি না, কিন্তু ওই মানে আপনার ইয়ে করতে হবে না আর কি, ওই যে ওই আপনি আনএক্সপেক্টেড কোনো দিতে পারবেন না, যেগুলো দেওয়া যাবে সেগুলো দিতে, হ্যাঁ ওগুলো দিতে পারবেন। আজ যে আপনার কম্পোজিটরের জেসন ফাইলটা দেখি। ভুল আছে তো, ওই যে উপরে তিনটে ডট ডট ওগুলো কেটে দেন। আপনি হাই পেন বাদ দিয়ে আন্ডারস্কোর দেন। অ্যাপ অ্যাপ, ওকে। এবার যান, এখান থেকে দিলে তো হবে না, আপনি আপনার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, একবার এখানে লেখেন, এখানে ঢুকেন, হ্যাঁ। হয়ে গেছে। এবার ওই হাই পেন দিয়েছিলেন, হয় নাই, আন্ডারস্কোর দিতে হবে, হাই পেনটা নিবে না আর কি। ঠিক আছে আজিজ, আপনার হয়ে গেছে, থ্যাংক ইউ। প্রবলেম করতেছে? স্ক্রিন শেয়ার দেন। আজিজ আপনি বন্ধ করে দেন। আতিক সাহেব, ওকে। পিএসপি প্রজেক্ট, পিএসপি প্রজেক্ট, আপনি এটা সেভ করেন নাই, সেভ করতে হবে তো। এবার সেভ করছেন? হ্যাঁ, আপনি সেভ করেন নাই, বুঝছেন, সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। ঠিক আছে না ফাহিম? সেভ করতে হবে, সেভ সেভ। ওকে, ধারালো শেভ, হ্যাঁ। সো এখন দেখেন, তাহলে আমাদের কিন্তু প্রজেক্টের ভিতরে আল্লাহর রহমতে জিনিসটা চলে আসছে। তো যখনই আমরা এভাবে লিখে দিলাম কম্পোজার স্পেস ডাম্প হাইফেন অটোলোড, এরপরে যেটা হয়েছে, এবার আমরা আমাদের প্রজেক্টের ভিতরে আসি। এখানে দেখেন একটা ফোল্ডার চলে আসছে, ভেন্ডর, পাইছেন? ভেন্ডর নামের একটা ফোল্ডার চলে আসছে, এই ফোল্ডারটা আগে ছিল না। তো এইটার ভিতরে বেসিক্যালি কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো আমাদের এখন দরকার নাই, এগুলো হচ্ছে আমাদের মাধ্যমে আমাদের অটোমেটিক্যালি লোড হবে ক্লাসগুলো। আর যখনই আমরা বাইরে থেকে করে একটা ডিপেন্ডেন্সি নিয়ে আসবো, এই ভেন্ডর ফোল্ডারের ভিতরে চলে আসবে। এই ভেন্ডর ফোল্ডারের ভিতরে ডিপেন্ডেন্সিগুলো চলে আসবে, আমি আপনাদেরকে দুই একটা ডিপেন্ডেন্সি এনে দেখাবো, আপনি তখন বুঝতে পারবেন যে আসলে কেমন কাজটা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আল্লাহর রহমতে আমরা যেটা করতে পারলাম সবাই, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি পিএসপি ধরে আপনি যখন কাজ করবেন, তখন কিভাবে মানে কাজটা করতে হয় তার একটা ডিরেক্টরি স্ট্রাকচার, দিস ইজ কল্ড ডিরেক্টরি বা রিপোজিটরি স্ট্রাকচার, যখন আপনি পিএসপিতে আছেন। ওকে, করতেই পারে। আপনি ছোটখাটো ধরেন কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে বললো যে আপনি একটা ছোট, আপনি একটা প্রোগ্রামিং কন্টেস্টে গেছেন, আপনি পিএসপি দিয়ে কোনো একটা প্রোগ্রাম তৈরি করতেছেন, তখন আপনি লারাবেল নামানো কি দরকার, এত বড় জিনিস দরকার আছে? আপনি এভাবেই করেন, এটাতে করেন। আচ্ছা, সেটা আপনার মনে হতে পারে, কোনো সমস্যা নাই, বাট ছোটখাটো কাজের জন্য লারাবেল নামা নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তা আপনি জাস্ট আপনার মতো করে একটা এভাবে একটা শুরু করে নিলেন, সমস্যা নাই। সো এই হচ্ছে আমাদের ডিরেক্টরি স্ট্রাকচার, ঠিক আছে। এখন এখানে আমরা যেটা করব খেয়াল করেন, এখানে আমরা এই অ্যাপের ভিতরে একটা ফোল্ডার তৈরি করা ছিল ক্লাসেস, এই ক্লাসেস ফোল্ডারের ভিতরে এবার আমরা একটা ক্লাস তৈরি করব। তো পিএসপির একটা ক্লাস তৈরি করেন, এখানে ধরেন পিএসপির একটা ফাইল নিচ্ছি। আপনারা কি পিএসপি স্ট্রিমে আছেন? তো
পিএইচপি স্ট্রমে যদি থাকেন তাহলে ক্লাস তৈরি করার অ্যাডভান্টেজটা নিতে পারেন। এই ক্লাসেস ফোল্ডারের উপর ক্লিক করে নিউ থেকে পিএইচপি ক্লাস নেবেন, এখান থেকে ক্লাস নিলে এবার ক্লাসের নাম দিবেন এখানে। তো ক্লাসের নাম দিলাম এখানে হচ্ছে আমি ধরেন দিলাম HELLO, হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। দেখেন ক্লাসের ফাইলের নেম এখানে দেওয়ার সাথে সাথে মানে ক্লাসের নাম এখানে লেখার সাথে সাথে ফাইল নেমটা অটোমেটিকলি চলে আসছে। এবং এখানে আপনি নেম স্পেসও দিয়ে দিতে পারবেন একবারে। সো নেম স্পেস বড় হাতের APP, এরপরে স্ল্যাশ, এরপরে ক্লাসেস। নেম স্পেসটা আমরা এটা দিয়ে দিলাম app/classes। তাহলে এখানে ক্লাসের নাম দিলাম, ফাইলের নামটা অটোমেটিকলি চলে আসলো, নেম স্পেসটা দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। এরপর ওকে। ওকে দেওয়ার পর দেখেন ক্লাসেস ফোল্ডারের ভিতরে আমাদের একটা ক্লাস চলে আসছে, ইনক্লুডিং নেম স্পেস। ক্লাসের পুরো স্ট্রাকচারটাই চলে আসছে। এবার এর ভিতরে আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন, ধরেন লিখলাম হচ্ছে টেস্ট। আবার পিএইচপি স্ট্রমটা হ্যাং করছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এখানে লিখবো হচ্ছে ইকো হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা একটা ক্লাস তৈরি করলাম, সে ক্লাসের ভিতরে একটা নেম স্পেস তৈরি করার সময় আমরা দিয়ে নিয়েছি, এবং একটা ফাংশন লিখলাম টেস্ট, এর ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে। এরপরে আমরা আমাদের index.php যে ফাইলটা আছে সেই ফাইলটা আসব। এখানে এসে এই জায়গাটাতে আমরা যেটা করব, প্রথমে রিকোয়ার ওয়ান্স করব হচ্ছে ভেন্ডরের ভিতরে autoload.php-টাকে, এই ফাইলটাকে আমাদের রিকোয়ার ওয়ান্স করতে হবে, কোনো ক্লাস ফাইলকে রিকোয়ার করতে হবে না। দেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ক্লাসটাকে আমরা এভাবে ইউজ করে নিব। এই এবার ঠিক আছে। index.php-র ভিতরে এভাবে আপনি ক্লাসের অবজেক্টও তৈরি করে নিলাম। অবজেক্ট তৈরি করে দেন সেই অবজেক্ট ধরে আমরা এই ফাংশনটি ইউজ করলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, প্রথমে লিখি লোকাল হোস্ট, এরপরে হচ্ছে আমাদের ব্যাচ 4 এর ভিতরে ডে 5। দেখেন ডে 5 হিট করার সাথে সাথে এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। সো এই তাহলে এখন যদি আমাকে কেউ বলে যে একটা পিসি প্রোগ্রাম তৈরি করেন যেখানে প্রোগ্রামটা রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড, সো দিস ইজ দ্য প্রসেস। এই হবে ডিরেক্টরি স্ট্রাকচার। ডিরেক্টরি স্ট্রাকচার আমরা এভাবে করব। প্রজেক্টের ফোল্ডার থাকবে অ্যাপ, অ্যাসেট, ভেন্ডর, কম্পোজিটর, জেসন, index.php। অ্যাপের ভিতরে ক্লাসেসের ভিতরে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসের ভিতরে একটা ফাংশনের মাধ্যমে আপনি কাজটা করে রাখবেন। এবং ভিউ ফাইলে এসে ওই ভেন্ডরের ভিতরে autoload.php-টাকে প্রথমে রিকোয়ার করতে হবে, তারপরে এই হ্যালো ওয়ার্ল্ড ক্লাসটাকে ইউজ করতে হবে। দেন ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে দেন অবজেক্ট ধরে ফাংশনটাকে কল করতে হবে। এবং আমি যখন এই ডে 5টা হিট করব, সরাসরি index.php ফাইলটা রান হয়ে যাবে এবং আউটপুট চলে আসছে কি হ্যালো ওয়ার্ল্ড। আসছে আপনাদের? তো এই হচ্ছে আমাদের মোটামুটি একদম ডিরেক্টরি স্ট্রাকচার ছিল। তো এখন থেকে শুরু করে পরবর্তী যতগুলো মানে র পিএসপির যে কয়টা ক্লাসই হবে, 2টা বা 3টা ক্লাস আর হবে, মানে আগামী সপ্তাহে 3টা ক্লাস আমরা র পিএসপির উপরেই করব। এরপর আমরা লারাভেলে ঢুকবো।
তো এই র পিএসপিতে যখন আমরা কাজ করব তখন আমাদের ডিরেক্টরি প্যাটার্ন এটাই হবে, ঠিক আছে? ডিরেক্টরিগুলো আমাদের মানে প্রজেক্ট স্ট্রাকচারটি এরকমই হবে। তো আজকে আমি একটা ক্যালকুলেটর বানাবো এখন। তো এই যে অ্যাসেট যে ফোল্ডারটা, এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমাদের মানে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজেস এগুলো অ্যাসেট ফোল্ডারের ভিতরে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমি যদি getbootstrap.com-এ যাই, getbootstrap.com-এ আসলাম, এখান থেকে আমরা হচ্ছে যে গেটিং স্টার্টে যাচ্ছি, বুটস্ট্র্যাপের ভার্সন 4টাকে নিচ্ছি, এবার এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড করে নিচ্ছি, কম্পাইল সিএস এবং জাভাস্ক্রিপ্ট। তো বুটস্ট্র্যাপের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোকে ডাউনলোড করে নেন। এই যে বুটস্ট্র্যাপ, এটাকে আমরা এবার এক্সট্রাক্ট ফাইলস করতেছি। তো এখান থেকে আমরা এই যে সিএসএস এবং জেএস এই ফোল্ডার দুটাকে কপি করব। কপি করে এটাকে আমরা আমাদের এই অ্যাসেটের ভিতরে সব ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে? অ্যাসেটের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টগুলোকে রেখে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি র পিএসপিতে যখন আমরা কাজ করব, দিস ইজ দ্য স্ট্রাকচার আর কি পিএসপির প্রজেক্টের আর কি। এখন এখানে তাহলে এখন আমাদের মোটামুটি ব্যাপারগুলো আর কি আছে। তো এই হচ্ছে থিং। এখন ধরেন আমরা চাচ্ছি আমরা একটা ক্যালকুলেটর বানাবো। এখন এই ইন্ডেক্স ডট পিএসপিতে খেয়াল করেন, আমি পিএসপির এই ব্লকটা ক্লোজ করে দিয়ে এখানে আমরা এইচটিএমএল এর একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, দেখেন। তো এইচটিএমএল এর একটা স্ট্রাকচার তৈরি করে নেওয়া হচ্ছে এখানে। তো আমি বুটস্ট্র্যাপের ফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অ্যাসেট, সিএসএস, বুটস্ট্র্যাপের ফাইলটা দিয়ে দিলাম, শুধু আর কিছু লাগবে না। ওকে, এবার এখানে এসে আমরা প্রথমে ধরেন ন্যাব নিচ্ছি। তো ন্যাপটে জাস্ট একটা মেনু একটু করে নিলাম আর কি। সেকশন নিচ্ছি।
তো এখানে 5টা বাটন নিয়ে নিলাম। দেখেন জাস্ট এই ডিজাইনটা আর কিছু করা হয় না এখানে। তো এটা করার পর আমি যদি ব্রাউজারে যাই এবং একটু দেখি কি করলাম আমরা। সো এরকম আর কি আসছে। ওকে, নট ব্যাড, এরকম আসছে। এখন এখানে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে এখানে লাগবে না আপাতত। সো আমি যদি এখানে যাই, এই যে index.php, এখানে এই জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটাকে আমার এখানে জাস্ট আমরা প্রথমে দেখার জন্য দেখতেছিলাম, এটাকে আমাদের লাগবে না এখন এখানে। সো এবার যদি আমরা এখানে যাই এবং এটাকে রিলোড দিই, সো দিস ইজ আওয়ার থিং আর কি। একটা আউটপুট আমরা করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এখন এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা ফার্স্ট নাম্বারের ভিতরে একটা ভ্যালু ইনপুট দিব, সেকেন্ড আমরা একটা ভ্যালু ইনপুট দিব। এবার প্লাসে ক্লিক করলে এই দুইটার যোগফল এখানে আসবে, বিয়োগে ক্লিক করলে বিয়োগফল, গুণে ক্লিক করলে গুণফল, ভাগে ভাগফল, ভাগ, এটা হচ্ছে ভাগে ভাগশেষ। সো একটা ক্যালকুলেটর করার চেষ্টা করব আর কি, পুরোপুরি স্ট্রাকচারাল ওয়েতে। ঠিক আছে, একটু খেয়াল করেন কিভাবে করার চেষ্টা করতেছি। আমি কি একটু ওয়েট করব নাকি কন্টিনিউ করে যাব বলেন? আচ্ছা, এখন দেখেন। সো এই যে বাটনগুলোতে ক্লিক করলে এই যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার, সো বেসিক্যালি আমরা এখন যে প্র্যাকটিসটা করতেছি এটা হইতেছে আপনার শপিং কার্টের প্র্যাকটিস। সরি, শপিং কার্ট বলতেছি, কি বলে, ওই ক্লাসের যে ব্যাপারগুলো আছে আর কি। হ্যাঁ, ক্লাসের ক্লাস তৈরি করা, ক্লাসের অবজেক্ট, প্রপার্টি, মেথড, এগুলো আর কি, এই প্র্যাকটিসগুলাই। তো ঠিক আছে, সাথে সাথে আরও আরও অনেক বিষয় আসবে, যেটা আপনি জানেন সেটাও আসবে, যেটা আপনি জানেন না এরকম কিছু আসবে। এখন দেখেন, তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন এখানে এগুলো কিভাবে আসলে করবো, ক্যালকুলেটর তো আমরা আসলে আগেও বানাইছি, বাট অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আমি কিভাবে কাজ করব দেখেন। যখন সিশার বা জাভাতে আমরা কাজ করি তখন কিভাবে কাজ করি, পিএইচপিতে সবই সম্ভব। তো আপনি যদি একটু স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করতে চান, তাহলে যখন ফর্মটা যখন সাবমিট হবে, আমরা জানি এই যে প্লাস বাটন যখন ক্লিক করবো, এই যে প্লাস বাটনটা, এই যে প্লাস যে বাটনটা, এই প্লাস বাটন হচ্ছে যে এইটা, এই যে ভ্যালুর ভিতরে লেখা প্লাস, এই জন্য এই যে এখানে লেখা আসছে কি যে প্লাস। তো এই প্লাস বাটনে ক্লিক করলে এটাকে একটা সাবমিট বাটন, একটা সাবমিট বাটনে ক্লিক করলে এবং সেটা ফর্মের ভিতরে থাকলে ফর্মটা সাবমিট হয় না। এই যে ফর্মের অ্যাকশনে যেহেতু ব্লাঙ্ক, তার মানে এই পেজটাই আবার রান হবে। আর মেথডে দেওয়া আছে পোস্ট, এর মানে কি ফর্মের ভিতরে যে ইনপুটগুলো দিবে, এই যে ফার্স্ট নাম্বার ইনপুট দিবে, সেকেন্ড নাম্বার ইনপুট দিবে, এই ইনপুটগুলো এই দেখেন ইনপুট ফিল্ডের নেম দেওয়া হয়েছে, এটার নেম দেওয়া হয়েছে ফার্স্ট নাম্বার, এটার নেম দিয়েছে সেকেন্ড নাম্বার। তো ইনপুট ফিল্ডের নেম ধরে, ইনপুট ফিল্ডের নেম ধরে এই ডাটাগুলো কোথায় চলে যায় বলেন তো? সুপার গ্লোবাল অ্যারেতে চলে যায় না? পোস্ট থাকলে, ফর্মের মেথড পোস্ট থাকলে সুপার গ্লোবাল অ্যারে পোস্টে চলে যায়, আর ফর্মের মেথড গেট থাকলে কোথায় চলে যায়? সুপার গ্লোবাল অ্যারে গেটে চলে যায়। ওটা খেয়াল করছেন? সুপার গ্লোবাল অ্যারে গেটে চলে যায়। সো ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, আবার এখানে যে 5টা বাটন আছে সবগুলোর নেমই কিন্তু বাটন, দেখেন, বাটন বাটন বাটন। তো এখন যদি এই অবস্থায় আমরা যদি এই জায়গাটার ভিতরে লিখি ইকো প্রি, ইকো প্রি, এরপরে লিখলাম প্রিন্ট আন্ডারস্কোর আর $ আন্ডারস্কোর পোস্ট। তো পিএইচপির যে সুপার গ্লোবাল অ্যারে পোস্ট, এই পোস্ট অ্যারেটাকে আমি এখানে প্রিন্ট করলাম। কারণ কি, এই পোস্ট অ্যারেটাকে এখানে প্রিন্ট করলাম, এর কারণ হচ্ছে, এই পোস্ট অ্যারেটাকে প্রিন্ট করার কারণ হচ্ছে, পোস্ট অ্যারেটাকে প্রিন্ট করার কারণ হচ্ছে, এই যে আমরা এখানে একটা ফর্ম নিয়েছি, এই ফর্মের মেথড কি পোস্ট। তার মানে এই ফর্মটা যখন সাবমিট হবে, ফর্মের ভিতরে যা ইনপুট দিবে সেগুলো সুপার গ্লোবাল অ্যারে পোস্টে চলে যাবে, এবং সেই পোস্টটাকে আমি এখানে প্রিন্ট করলাম। আর যেহেতু অ্যাকশনে কোনো কিছু দেয়া নাই, তার মানে এই পেজটা আবার রান হবে, এই index.php এই পেজটা আবার রান হবে, জন্য এখানে আমি এটা দিয়ে দিলাম আর কি। এবার যদি ব্রাউজারে যাই, দেখেন প্রথমবার যখন রিলোড দিচ্ছি এখানে এরকম আসছে। সো ফর্মটা একটু ভেঙে যাচ্ছে, এই জন্য যেটা করতে হবে, প্রিটাকে আবার এখানে ক্লোজ করে দিতে হবে। প্রি দিয়ে শুরু করলাম, প্রি দিয়ে শেষ করলাম, এবার দেখেন আল্লাহর রহমতে ঠিকঠাক মতো আসবে, এবার ঠিকঠাক মতো আসছে। এখন প্রথমবার আমি যখন এই ডে 5-এ হিট করলাম, এই পেজটা ফাঁকা, এখানে অ্যারেটা ফাঁকা। কারণ আমি যখন ডে 5-এ হিট করছি এখানে, তখন আমার কোন ফাইলটা রান হয়েছে, index.php ফাইলটাই রান হয়েছে। এখানে এসে প্রথমবার তো অ্যারেটা ফাঁকা, অ্যারের মধ্যে কিছু নাই, এই জন্য অ্যারেটা ফাঁকা দেখাচ্ছে। এই অ্যারের ভিতরে জিনিস ঢুকবে কখন, যখন এই ফর্মটা সাবমিট হবে, এই ফর্মটা যখন সাবমিট হবে তখন। দেখেন আমি এখানে দিলাম, মনে করেন এইটা, এখানে দিলাম এইটা, এবার প্লাসে ক্লিক করলে এই দেখেন ফার্স্ট নাম্বারের ভিতরে যাচ্ছে, এখানে ধরেন দিলাম 300, এখানে দিলাম 400, এবার সাব প্লাস হিট করলাম, দেখেন 300, 400। আবার যদি আমি এখানে ধরেন এখানে লিখলাম 12, এখানে লিখলাম 23, যদি মাইনাসে ক্লিক করি দেখেন এই যে বাটনের ভিতরে যাচ্ছে প্লাস,
আমি যখন মাইনাসে ক্লিক করতেছি তখন বাটনে আসতেছে মাইনাস। তার মানে এই যে বাটনগুলোতে যখন যে বাটনে ক্লিক করতেছি তখন এই বাটনগুলোর ভ্যালুগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আচ্ছা, তো এখন আমরা জাস্ট দেখলাম যে পোস্টের ভিতরে ডাটাগুলো যায় কিনা। এখন আমাদের ক্যালকুলেটর তৈরি করার জন্য আমাদের একটা ক্লাস লাগবে। তো আমরা পিএইচপির একটা ক্লাস তৈরি করবো এখানে, ক্যালকুলেটর ক্যালকুলেটরটা ক্লাস তৈরি করলাম। নেম স্পেসটা অটোমেটিকলি চলে আসছে যেহেতু আমি পিএইচপি স্টর্মের ইন্টেলিজেন্স ইউজ করতেছি। তো এখানে আমরা প্রথমে পাবলিক $, ফার্স্ট নাম্বার কিছু প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে। কিছু ভেরিয়েবল এখানে নিয়ে নিলাম, মানে কিছু প্রপার্টি ডিক্লেয়ার করলাম ক্যালকুলেটর ক্লাসের ভিতরে, ঠিক আছে? এবার আমি এখানে একটা পাবলিক ফাংশন লিখলাম, ধরেন মাই ক্যালকুলেটর। তো এখানে দেখেন একটা কনস্ট্রাক্টর ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মানে আমরা ম্যাজিক মেথড, একটু খেয়াল করেন। তো এই জায়গাটায় মানে আপনাদেরকে মনে হয় দেখানো হয় না, এটা এই কোর্সের ভিতর আগে থেকে আপনারা জেনে থাকবেন আর কি, যে বেসিক্যালি দেখেন আমি যদি এখানে আসি ডে 5-এ হিট করি, একটু খেয়াল করেন ডে 5-এ যখন আমি হিট করতেছি তখন আমার কোন ফাইলটা রান হচ্ছে, index.php ফাইলটা। এই ফাইলের ভিতরে এসে আমরা হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করছি। যখন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয় ওই ক্লাসের ভিতরে যদি কনস্ট্রাক্টর নামের কোনো মেথড থাকে বা কনস্ট্রাক্টর নামের যদি কোনো মেথড থাকে, তো এখানে দেখেন এই আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এই কনস্ট্রাক্টের ভিতরে আমি যদি এখানে লিখে দিই ইকো হাই, যখন আমরা একটা ক্লাস তৈরি করি পিএইচপি, সেই ক্লাসের ভিতরে কনস্ট্রাক্ট নামের কোনো যদি মেথড থাকে, সেই মেথডের ভিতরে আপনি যা লিখবেন এই ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথে এই ক্লাসের কনস্ট্রাক্টর ফাংশনটা রান হয়ে যায়। শুনছেন না সজীব কি বলছি? যখন আমরা একটা ক্লাসের আপনি একটা ক্লাস তৈরি করতেছেন, সেই ক্লাসের ভিতরে কনস্ট্রাক্ট নামের যদি কোনো মেথড থাকে, দেন সেই ক্লাসের যখন আপনি অবজেক্ট তৈরি করবেন, যে হ্যালো ওয়ার্ল্ড ক্লাসটা, এই হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের ভিতরে কনস্ট্রাক্ট মেথড একটা আছে। এবার আমি এই হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের এই অবজেক্ট তৈরি করার সাথে সাথেই এই কনস্ট্রাক্টটা এক্সিকিউট হয়ে যায়। ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথেই এই কনস্ট্রাক্টরটা রান হয়ে যায়। কেন? এটা নিয়ম তাই, যেমন 7 দিনে 1 সপ্তাহ, এরকম নিয়ম। তো এই কনস্ট্রাক্টর এটাকে বলে ম্যাজিক মেথড। পিএইচপিতে প্রায় 12 থেকে 15টার মতো ম্যাজিক মেথড আছে। এই ম্যাজিক মেথডগুলো মানে যে আপনার ভিউ.js-এ হুক পড়ছিলেন না, হুক, লাইফ সাইকেল হুক, আর এখানে হচ্ছে ম্যাজিক মেথড, এগুলোর নাম হচ্ছে ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড কেন? নর্মালি মেথড মানে কি? ফাংশন। এখন ফাংশনের ডেফিনেশন থাকতে হয় এবং ফাংশনকে কল করতে হয়। একটা ফাংশনের ডেফিনেশন আছে বাট আমি তাকে কল করে নেই, নর্মালি কি কাজ করার কথা? ফাংশনকে কল না করলে তো জীবনেও কাজ করবে না। বাট কিছু কিছু ফাংশন আছে যেগুলোকে কল না করলেও বিভিন্ন চিপা চাপায় কল হয়ে যায়। ওই চিপা চাপায় কল হওয়া ফাংশনগুলোকে বলে হচ্ছে ভিউয়ের ভাষায় কি বলে? ভিউয়ের ভাষায় বলে হুক। মাউন্টেড, রাইট, মাউন্টেড, ক্রিয়েটেড, বিফোর ক্রিয়েটেড, মনে আছে? ওগুলোর মতো আর কি। তো এরকম কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, স্লিপ, তারপরে অ্যাওয়ে, ওয়েক আপ, হ্যাঁ, এই যে ফাংশনগুলো, এগুলোকে হচ্ছে সব ম্যাজিক মেথড পিএইচপিতে। এই ফাংশনগুলো পিএইচপিতে বাই ডিফল্ট তৈরি করে দেওয়া এবং এগুলো এক একটা সময় অটোমেটিক্যালি কল হয়ে যায়। যখন একটা ক্লাসের অবজেক্ট তৈরি হবে, এই হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের যখন একটা অবজেক্ট তৈরি হবে, এই অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হয়। এরকম আরও কিছু কিছু সিচুয়েশন আছে তখন আমার এই ব্যাপারগুলো, যেমন ভিউ.js-এ যখন একটা কম্পোনেন্ট তৈরি হয়, একটা কম্পোনেন্ট যখন লোড হয়, সাথে সাথে কি ক্রিয়েটেড ফাংশনটা কল হয়ে যায়। এরকম এই কনস্ট্রাক্টর, এখন এটা প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের ভিতরে আমি কনস্ট্রাক্টর ফাংশন লিখলাম এবং আমি হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। দেখেন এই অবজেক্ট ধরে আমি কিন্তু কোনো ফাংশন কল করি নেই, এখানে জাস্ট অ্যারেটাকে প্রিন্ট করা হয়েছে, খালি অবজেক্ট তৈরি করে রেখে দিচ্ছি, কিছু করি নেই। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এখানে হাই চলে আসছে। যে হাইটা বেসিক্যালি কোথা থেকে আসছে? এই হাইটা
এই হাইটা কিন্তু আসছে এই কনস্ট্রাক্টরের ভিতর থেকে। এখন আপনি যদি কনস্ট্রাক্টরের ভিতরে চাইলে এখানে এভাবে রাখতে পারেন, ধরেন এখানে লিখলাম আমি ডাটা। দেখেন এই কনস্ট্রাক্টরের ভিতরে আমি এখানে একটা প্যারামিটার সেট করে দিলাম। এবার এখানে বললাম ধরেন ইকো ডেটা, কথার কথা ধরেন এভাবে বললাম। এখন যখন আমি ভিউ থেকে এই ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি, এখন এই অবজেক্ট তৈরি করার সময় কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে যদি কোনো মান দেওয়া থাকে, একটা ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে যদি কোনো মান দেওয়া থাকে, তাহলে এই ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় এখানে এই ভ্যালু পাস করতে হয় কনস্ট্রাক্টরে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে একটা প্যারামিটার সেট করে দেওয়া আছে। ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় আমি কিছু দেই নাই। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন সে মাইন্ড করতে পারে, সে কিন্তু মাইন্ড করছে। সে বলতেছে যে টু ফিউ আর্গুমেন্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড কনস্ট্রাক্ট জিরো পাস্ট, মানে কনস্ট্রাক্টরের ভিতরে কিছু জিরো আপনি কিছু আর্গুমেন্ট দেওয়া আছে, জিরো পাস্ট মানে কি আপনি কিছু দেন নাই। তাহলে আমি যদি মনে করেন এখানে দিয়ে দিই, মনে করেন দিলাম হাবিব, হাবিব লিখে দিলাম, তাহলে যে হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় যে হাবিব চলে যাবে কোথায়, এই যে ডাটার ভিতরে চলে আসবে এবং সেটা প্রিন্ট হবে। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন এখানে ইকো, এখানে হাবিব চলে আসছে। সো মানে ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় ক্লাসের ভিতরে যদি কোনো কনস্ট্রাক্টর ফাংশন থাকে এবং সেখানে যদি কোনো প্যারামিটার দিয়ে দেন, তাহলে এই প্যারামিটারের ভিতরে আপনার এখান থেকে মানগুলো দিতে হয় আর কি। এটা হইতেছে নিয়ম এক ধরনের। তো আমরা এগুলো সম্পর্কে আরও সামনে আরও বলবো, ঠিক আছে। তো আপাতত আমাদের হ্যালো ওয়ার্ল্ড নিয়ে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এই ক্যালকুলেটর ক্লাস নিয়ে, ঠিক আছে। এবারে ক্যালকুলেটর ক্লাসের ভিতরে আমরা একটা কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করলাম। সাধারণত কনস্ট্রাক্টর ফাংশনগুলো একটা ক্লাসের ভিতরে আপনি যে ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন, যে প্রপার্টি যেগুলো নিয়ে কাজ করবেন, সেই প্রপার্টিগুলোকে ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয় কনস্ট্রাক্টরের ভিতরে, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ডেটা, এখানে লিখলাম ধরেন দিস ফার্স্ট নাম্বার সমান সমান ডেটা ফার্স্ট নাম্বার। দেখেন কি করি, তো এখানে লিখলাম বাটন। কেন, দেখেন এখানে বেসিক্যালি এই যে ডেটা, এটা হচ্ছে বেসিক্যালি এর ডেটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যারে আসবে। যখন এই ক্যালকুলেটর ক্লাসে যখন অবজেক্ট তৈরি করা হবে, অবজেক্ট তৈরি করার সাথে সাথেই এই কনস্ট্রাক্টর ফাংশনটা কল হয়ে যাবে। সো একটা অ্যারে পাস করবে, সেই অ্যারের ভিতর থেকে এই ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বাটন এই ইন্ডেক্সগুলো এই অ্যারের ভিতরে থাকবে। তো যখন আমরা ধরেন এই ভিউতে আছি, এখান থেকে যদি আমরা এই যে এভাবে ইউজ করে নেই, ক্যালকুলেটর ক্লাস এখানে আমি ইউজ করে নিলাম। ইউজ করার পর এখানে যদি ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, এখানে আমি $_পোস্ট এই গ্লোবাল অ্যারেটাকে পাঠাই দিলাম। এই গ্লোবাল অ্যারেটাকে পাঠাই দিলাম, এই গ্লোবাল অ্যারেটা চলে যাবে কোথায়, ডাটার ভিতরে। অ্যাকচুয়ালি এই গ্লোবাল অ্যারের ভিতরেই কিন্তু এই যে ফরম্যাট ডাটাগুলো ঢুকবে ইন্ডেক্স ধরে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। এই ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ইনপুট ফিল্ডের নেম, এই নেমগুলো ধরেই বেসিক্যালি সেই যে এখানে ডাটাগুলো তৈরি হয়, সেগুলো আমরা প্রিন্ট করে দেখছি, যে এখানে প্রিন্ট করে দেখছি, ঠিক আছে। সো তাহলে পোস্ট চলে যাবে এই ডাটার ভিতরে। এই জন্য ডাটার ভিতরে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বাটন এগুলো কোথা থেকে আসছে, ডাটার ভিতরে মানটা আসছে পোস্ট থেকে, পোস্টের ভিতরে মানটা আসছে ফর্ম থেকে। এই যে এখানে ইনপুট ফিল্ডের নাম ফার্স্ট নাম্বার, এই জন্য এখানে লেখা হয়েছে ফার্স্ট নাম্বার। এখানে ইনপুট ফিল্ডের নাম সেকেন্ড নাম্বার, এখানে লেখা হয়েছে সেকেন্ড নাম্বার। এখানে এই যে বাটনগুলোর নেমটা হচ্ছে কি বিটিএন, এখানে যে বিটিএনটা ধরে এখানে রাখা হয়েছে। এই প্রপার্টিগুলোর ভিতরে আমি মানগুলো রেখে দিলাম, ঠিক আছে। এবার এখানে আমরা যদি এইভাবে একটা পাস করি, একটা সুইচ স্টেটমেন্ট পাস করি এটার ভিতরে, দিস বাটন। এখন এই বাটনের ভিতরে কি আসে, বাটনে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছিলাম বাটনের ভিতরে প্লাস আসে, মাইনাস আসে, তাই না। এই বিষয়গুলো কিন্তু আসে। ধরুন আমি এই প্লাসে ক্লিক করলাম, দেখেন এই বাটনের ভ্যালু আসতেছে প্লাস, মাইনাসে ক্লিক করলাম বাটনের ভ্যালু আসতেছে মাইনাস। এই বাটনটাই কিন্তু বেসিক্যালি এই যে এই বাটনটা, এই যে ডাটা বাটন, এই যে বিটিএন, এটাকে ধরে আমরা এই যে এটার মধ্যে রাখতেছি, এই যে দিস বিটিএন এই প্রপার্টির ভিতরে এটাকে রেখে দিলাম।
ওকে, এখন এই সুইচের ভিতরে এই বিটিএনটাকে পাস করে দিলাম। এখন এর ভিতরে আমি কেস লিখব। তো এই যে এটার ভিতরে মান আসতে পারে কি, এই যে প্লাস আসতে পারে, প্লাস আসতে পারে, মাইনাসে ক্লিক করলে মাইনাস আসতে পারে। সো প্লাস একটা কেস থাকবে, এরকম আরো কেস থাকবে, মাইনাস, এরকম আসতে পারে কি গুণ, ভাগ, এখানে আসতে পারে কি ভাগশেষ। সেইভাবে এই যে এই বাটনের ভিতরে কি যোগ আসতে পারে, এই যে যোগ, বিয়োগ আসতে পারে, গুণ আসতে পারে, ভাগ আসতে পারে, ভাগশেষ আসতে পারে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা এখানে যে কেসগুলো তৈরি করে নিলাম। এখন এখানে খেয়াল করেন, এই কেসের ভিতরে আমরা যদি প্লাসে ক্লিক করে তাহলে কি করব, এই দুটো সংখ্যাকে যোগ করব, যোগ করে রেজাল্ট এখানে দেখাবো, রাইট? তাহলে এখানে আমাদের, আমরা এই মাই ক্যালকুলেটরের আগে এখানে আমরা কিছু ফাংশন লিখবো। ধরেন আমি এখানে লিখলাম প্রোটেক্টেড ফাংশন এডিশন, প্রোটেক্টেড ফাংশন, পরে লিখি। এখন এডিশনের ভিতরে ধরেন আমি এখানে করে দেবো রিটার্ন দিস ফার্স্ট নাম্বার প্লাস দিস সেকেন্ড নাম্বার। সাবট্রাকশন, এখানে মাইনাস হবে। এবার ধরেন মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের ভিতরে এখানে গুণ হবে। এরপর এখানে ডিভিশন, এখানে ভাগ হবে। এরপর এখানে হবে রিমাইন্ডার, রিমাইন্ডারের ভিতরে এখানে আসবে হচ্ছে কি ভাগশেষ। রিমাইন্ডার ভাগশেষ, ঠিক আছে। সো আমরা এখানে যোগের জন্য, বিয়োগের জন্য সব রিটার্ন, এটা যেটাকে যোগ করে যোগফলটাকে রিটার্ন করে দিবে। তাহলে যোগ বিয়োগ সব লিখলাম। এখন যখন প্লাসে ক্লিক করবে তখন আমি কি করব, এখানে এখানে দিস, এই রেজাল্টের ভিতরে আমি বলবো দিস এডিশন, এরপরে ব্রেক। আমরা জানি ব্রেক না দিলে সে তো কাজ করতেই থাকবে। এই আর কিছু না। সো এখানে এডিশন, এখানে আসবে কি সাবট্রাকশন, এখানে আসবে মাল্টিপ্লিকেশন, এখানে আসবে ডিভিশন, এখানে আসবে রিমাইন্ডার। তো এই রেজাল্টের ভিতরে এই 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 ফাংশনটা কল হবে। এবার এখান থেকে আমরা ফাইনালি এই কেসের ভিতরে সে কাজটা করবে, করার পরে এখান থেকে সে রিটার্ন করবে হচ্ছে দিস রেজাল্টকে। দ্যাটস ইট। এই হচ্ছে পুরোপুরি স্ট্রাকচারাল ওয়েতে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করলাম। তো আপনাকে যদি কেউ বলে পিএইচপি দিয়ে আপনি একটা ক্যালকুলেটর তৈরি করেন, আপনি যদি এইটা যদি করেন, এইটা হইতেছে একদম 100% স্ট্রাকচারাল অবজেক্ট ওরিয়েন্টেড। এক্সেপশন হ্যান্ডেল করবে কিভাবে, ভেরি গুড। এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমরা এখানে লজিক অ্যাপ্লাই করব। যেমন ভাগের ক্ষেত্রে ট্রাই কেস আমরা ইউজ করি নাই, ঠিক আছে, ট্রাই কেস আমরা ইউজ করতে পারতাম, বাট ওদিকে এখন আর যাচ্ছি না। জাস্ট আপনি সিম্পলি চিন্তা করে এখানে আমরা লজিক, ছোট ছোট লজিক অ্যাপ্লাই করব। যেমন ভাগ করার ক্ষেত্রে, ভাগ যখন করবে এখানে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব, যে যদি সে পরের সংখ্যা যদি ছোট হয়, হ্যাঁ, এটা তো মানে জিরোতে তো কোনো কিছু ভাগ যায় না, সেকেন্ড নাম্বার যদি জিরো হয় তাহলে আমরা সেটাকে ভাগ করব, তখন এখানে আমরা অন্যভাবে লজিক অ্যাপ্লাই করব এখানে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের একদম বেসিক। আমাদের ক্লাসটা কিন্তু হয়ে গেল ক্যালকুলেটর ক্লাস। যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, এই চারটা কাজ হবে, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ। এখন একটু খেয়াল করেন, সো এই যে যে আমাদের এই এই মেন ফাংশন হচ্ছে আমাদের এইটা, এই যে মাই ক্যালকুলেটর, এটা হচ্ছে আমাদের পাবলিক ফাংশন। আর এগুলো তো সাব ফাংশন প্রোটেক্টেড, এগুলো তো ভিউ থেকে ইউজ করা যাবে না। আর কনস্ট্রাক্টর শুধুমাত্র ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দিচ্ছে প্রপার্টিগুলোর ভিতরে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বাটন। তাহলে এখন আমি এই যে এখান থেকে এই যে এই ভিউ ফাইল থেকে যখন আমরা এই ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট তৈরি করলাম,
এবার এই ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট ধরে আমরা ফাংশন কল করব মাই ক্যালকুলেটরটাকে, এবং এটা যেটা রিটার্ন করে সেটাকে আমি ইকো করে দিলাম। এবার দেখেন কাজটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার কাজটা হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট তৈরি করে এখানে রাখছি, দেন অবজেক্ট ধরে মাই ক্যালকুলেটর ফাংশনকে কল করছি। এখন মাই ক্যালকুলেটর ফাংশন কি করছে? মাই ক্যালকুলেটর ফাংশন সে অনেক কিছুই করছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে একটা দিস ডট রেজাল্টটাকে রিটার্ন করছে। তো এখন এটা কিভাবে কাজ করবে একটু খেয়াল করেন। এবার যদি আমি এখানে যাই, রিলোড দিই, একটা ইরর আসতে পারে প্রথমে। দেখেন এখানে কিছু ওয়ার্নিং আসছে, বলতেছে আনডিফাইন্ড ইন্ডেক্স ফার্স্ট নাম্বার, আনডিফাইন্ড ইন্ডেক্স সেকেন্ড নাম্বার, আনডিফাইন্ড কি বাটন। এইটার কারণটা হচ্ছে যে বেসিক্যালি যখন আমরা এই ফাইলটা রান করছি, এই ডে 5 হিট করছি, ডে 5 হিট করার সাথে সাথেই আমাদের ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা রান হয়ে গেছে। এবং এই ফাইলের ভিতরে দেখেন এখানে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড এবং ক্যালকুলেটর দুইটা ক্লাসকে সে লোড করছে। লোড করার পর এই ক্যালকুলেটর এই ক্লাসের যখন সে অবজেক্ট তৈরি করছে, যেহেতু এখানে কোনো স্টেটমেন্ট দেওয়া নাই, সে সরাসরি ক্লাসের অবজেক্ট তৈরি করে ফেলছে। অবজেক্ট তৈরি করার সময় পোস্টটাকে আপনি পাঠাইছেন, এখন পোস্টার ভিতরে কিন্তু কিছু নাই। দেখেন এটা কিন্তু পোস্ট অ্যারে, এটা কিন্তু ফাঁকা। কারণ পোস্টারের ভিতরে জিনিস ঢুকবে তখনই যখন আমি এখানে হিট ফর্মটা যখন সাবমিট হবে, ফর্মটা তো এখনো সাবমিট হয় নাই। তো এই জন্য এই পোস্ট অ্যারেটাকে আপনি এখানে পাঠাইছেন, এই অবজেক্ট তৈরি করার সময় পোস্ট পাঠাইছেন, পোস্টটা তো ফাঁকা, তার মানে কি ডাটাও ফাঁকা। অথচ ডাটার ভিতর থেকে আপনি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বাটনকে নিয়ে আপনি এখানে রাখছেন, এটাই তার কমপ্লেন। আনডিফাইন অ্যারে কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বাটন। এখান থেকে সমস্যার সমাধানের উপায় হচ্ছে আমরা যখন এই অবজেক্টটা তৈরি করব, বেসিক্যালি এখানে আমরা একটা স্টেটমেন্ট ইউজ করব, ইফ ইজ সেট। সো এই পোস্টের ভিতরে ধরেন একটা ইন্ডেক্স বলে হচ্ছে বাটন। আমি এই পোস্ট অ্যারের ভিতরে ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ডটা বাদ দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ডটা লাগবে না। এই পোস্ট অ্যারের ভিতরে এভাবে বলে দিলাম, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন, সো আমরা জাস্ট একটা স্টেটমেন্টের ভিতরে এখন বেসিক্যালি ক্যালকুলেটর ক্লাসকে আমি এখানে ইউজ করলাম। এখন এখানে বলছে কি, ইজ সেট ফাংশন পোস্টের ভিতরে যদি বাটনটাকে পায় তাহলে সে ট্রু রিটার্ন করবে। ইজ সেট ফাংশনের কাজ আমরা জানি যে এটার ভিতরে কোনো একটা অ্যারে পাস করলে, তার ভিতরে বা কোনো একটা ভেরিয়েবল পাস করলে তার ভিতরে মান থাকলে সে রিটার্ন করে ট্রু। এখন এই পোস্টের ভিতরে বাটনটাকে কখন পাবে? যখন ফর্মটা সাবমিট হবে। তো যখন ফর্মটা সাবমিট হবে, ইসেট ফাংশন পোস্টের ভিতরে বাটনকে কখন পাবে? যখন ফর্মটা সাবমিট হবে। বাটন ইন্ডেক্সটা বেসিক্যালি এই বাটনটা কোথা থেকে আসবে? এই যে দেখেন, এই যে বাটন লেখা এখানে, এই যে প্লাস মাইনাস, এই যে এগুলোর নাম, এই বাটনগুলোর নেম হচ্ছে কি বিটিএন। সো এই বিটিএনগুলো এই পোস্টের ভিতরে তখনই যাবে যখনই ফর্মটা সাবমিট হবে। তো এই জন্য এই লাইন দুটো আর সবসময় কল হবে না। এই ফর্মটা সাবমিট হওয়ার পর, এই ফর্মটা সাবমিট হওয়ার পরে এই লাইন দুটো কল হবে, এই জন্য ইররটা আর আসবে না। এখন যদি রিলোড দিই, দেখেন এখন কোনো ইরর নেই। এখন আমি যদি এখানে মনে করেন দিলাম হচ্ছে 4, এখানে দিলাম মনে করেন 6, আমি প্লাসে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে 10 চলে আসছে, এই যে নিচে, এই যে এখানে 10 চলে আসছে। সো আমার কাজটা কিন্তু হয়ে গেছে আলটিমেটলি। এখন আমি যদি এখানে দেই মনে করেন 56, এখানে দিলাম মনে করেন 55, মাইনাসে ক্লিক করলাম, এই যে 1 চলে আসছে, বিয়োগটাও হয়ে গেছে। তো এখন এই রেজাল্টটা বেসিক্যালি এই রেজাল্ট ঘরের মধ্যে এখানে প্রিন্ট হবে। তাহলে সেটা করার জন্য আমরা এখানে ধরেন এটাকে ইকো না করে এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি $, res ইকুয়াল টু রেজাল্ট। এবার এই রেজাল্টটাকে আমি প্রিন্ট করব হচ্ছে এই যে ঘরের ভিতরে, এই যে রেজাল্টের যে ফর্ম কন্ট্রোল, এই ভ্যালুর ভিতরে এখানে পিএসপি ইকো রেজাল্ট এভাবে দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, এখন দেখেন এখানে প্রথম অবস্থা এখানে একটা কমপ্লেন্টস আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে যে বেসিক্যালি যখন আমার আমি যখন ডে 5-এ হিট করছি তখন আমার ইন্ডেক্স ডট পিসি ফাইলটা রান হয়েছে। তো প্রথমবার যখন এই ফাইলটা রান হয়, ডে 5-এ হিট করার পরে যখন এই ফাইলটা রান হয়, তখন তো আমার এইটা ফলস হয়। এটা ফলস হলে এটার ভিতরে ঢুকবে না। এটার ভিতরে না ঢুকলে রেজাল্ট নামের একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হবে না, না হইলে অথচ আপনি সেটা এখানে প্রিন্ট করছেন, এই জন্য সে খেপে গেছে, আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট। বাট আপনি যদি একটা কাজ করি যে আমরা যদি এই রেজাল্ট ভেরিয়েবলটাকে উপরে ডিক্লেয়ার করে দিই, রেজাল্ট সমান সমান এভাবে ডিক্লেয়ার করে দিলাম জাস্ট। এবার কিন্তু যদি রিলোড দিই, এখন তার কোনো কমপ্লেন নেই। এখন যদি এখানে লিখি 3, এখানে লিখি 6,
প্লাসে ক্লিক করলে এখানে আসতেছে 9। এখন এই অ্যারেটাকে জাস্ট এটা কেন আসতেছে, বিকজ এই যেখানে আমরা প্রিন্ট করে রাখছি এই যে অ্যারেটা, আমি যদি এটাকে কেটে দেই এটাও লাগবে না, তাহলে এখন আমার কোনো কিছু নাই। এখানে দিলাম মনে করেন 45, এখানে দিলাম 4, 49, এখানে দিলাম মনে করেন 67, 6, এখানে দিলাম 6, মানে শিখলাম 61 চলে আসছে। সো যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে। এখন কাজটা কেমন হইতেছে দেখেন, এখানে দিলাম ধরেন 4, এখানে দিলাম ধরেন 7, এখন আমি প্লাসে ক্লিক করবো তখন কি হবে আলটিমেটলি। সো প্লাসটা কোথায় আছে, এই যে প্লাস। সো প্লাসে এর একটা সাবমিট বাটন, এই ফর্মটা সাবমিট হবে। তাহলে এই যে ফার্স্ট নাম্বার, এই যে প্রথম যে ইনপুট বক্সটা, এখানে ইনপুট দিয়েছেন কত 4, আর দ্বিতীয় ইনপুট বক্সটাতে সেকেন্ড নাম্বার, এখানে ইনপুট দিয়েছেন কত 7, এবং এখানে প্লাসে যখন আমি ক্লিক করব এই যে এই বাটনের ভিতরে ভ্যালুর ভিতরে যাবে প্লাস, এই ফর্মটা সাবমিট হচ্ছে। ফর্মটা অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, সো এই পেজটা আবার এক্সিকিউট হবে। এই পেজটার ভিতরে এবার সেট ফাংশন পোস্টের ভিতরে বাটনকে পাবে, পাইলে সে ভিতরে ঢুকবে, এই জায়গাটায় ঢুকবে। ক্যালকুলেটর ক্লাসকে কল করবে, মাই ক্যালকুলেটর ফাংশনে কল করবে। এখানে এসে যখনই আপনি ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট তৈরি করছেন, অবজেক্ট তৈরি করার সময় সে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বাটন এগুলোকে এই প্রপার্টিগুলোর ভিতরে রেখে দিবে, আগেই রেখে দিবে। এরপরে যখন আপনি এই ফাংশন কল করছেন, এবারে দিস বাটনের ভিতরে কি আসবে, যখন আপনি প্লাসে ক্লিক করবেন এই বাটনের ভিতরে কি আসবে, প্লাস আসবে। তো প্রথম কেসটা ট্রু হবে। প্রথম কেসটা ট্রু হলে এই দিস অবজেক্ট ধরে এডিশন ফাংশনটা কল হবে। এডিশন ফাংশন কোনটা, এই যে এটা, এখানে এসে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার যেটাকে যোগ করে যোগফলটাকে রিটার্ন করে দিবে। রিটার্ন করে দিলে সেই রিটার্ন ভ্যালুটা স্টোর হবে দিস ডট রেজাল্টের ভিতরে। এরপরে ব্রেক পাবে, আর কিছু করবে না, সুইচের বাইরে এসে এই রেজাল্টটাকে সে রিটার্ন করে দিবে, এবং সেই রিটার্নটা আপনার রেজাল্টের ভিতরে আসবে, এবং সেটাকে আপনার নিচের এখানে প্রিন্ট হচ্ছে 11। ঠিক আছে, এই হচ্ছে প্লাস। এরপর যদি আমি এখানে দিই 23, এখানে যদি দিই 3, এখানে গুণে ক্লিক করলে গুণ হচ্ছে। এখানে যদি 23, এখানে দিলাম ধরেন 23, এখানে দিলাম ধরেন 33, ভাগে ক্লিক করলাম, এখানে ভাগফল আসতেছে। হ্যাঁ, তো এখানে ভাগফল এখানেও কিছু কাজ করা যায়, যে ধরেন যাই হোক সেটা পরে বলতেছি। তো এখন এখানে ভাগশেষ যদি হয়, যেমন ভাগফলে একটা কাজ আছে, যেমন ধরেন এখানে দিলেন 33, এখানে দিলেন আপনি 0। এখন যদি এখানে ভাগে ক্লিক করি, এখন দেখেন এরর আসতেছে, কিন্তু এটা একটা এক্সেপশন। তো কারণ এই ডিভিশন বাই 0, এই দেখেন এখানে কি লেখা, ডিভিশন বাই 0। সো কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, এই যে ডিভিশন বাই 0, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যাবে না। ঠিক আছে, 0 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এখন সেটাকে আমরা কিভাবে করব, যখন সে ভাগ করতে গেছে তখন দেখবে সেকেন্ড নাম্বারটা 0 কিনা। ইফ সেকেন্ড নাম্বার লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, মানে 0-র চাইতে 1 হবে, মানে 1-এর চাইতে, বা আমি যদি এখানে এইভাবে দেই লেস দেন অর ইকুয়াল 0, মানে কি, যদি সেকেন্ড নাম্বারটা যদি 0 সমান হয় অথবা 0 চাইতে ছোট হয়, ছোট হলে সমস্যা হবে ভাগ করতে গেলে। এটা কি হয় বলেন তো, মনে নাই। আমি যদি 34 ভাগ লিখি -12, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ফ্র্যাকশন আসবে। বাট শুধুমাত্র যদি 0 যদি হয়, রাইট, তাহলে যদি সেকেন্ড নাম্বারটা যদি 0 হয় তাহলে কি হবে, যদি 0 হয় তাহলে এখানে রিটার্ন করবে হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং যে সেকেন্ড নাম্বার ক্যান নট বি 0, এই স্ট্রিংটাকে সে রিটার্ন করে দিল, দ্যাটস ইট। তো যদি সেকেন্ড নাম্বারটা 0 হয়, যখন সে ভাগ করতে আসবে, ভাগ করতে আসার পরে সে প্রথমে দেখবে সেকেন্ড নাম্বার 0 কিনা। 0 হলে সে এখানে পারে, তো এই এলেনটা আর আসবে না তখন আর, দ্যাটস ইট। এবার দেখেন আমি যদি এবারে এন্টার দিই, এবার যদি এখানে দিলাম ধরেন 23 দিলাম, এখানে দিলাম 0, এবার ভাগে ক্লিক করলাম, দেখেন এখানে কি আসছে, সেকেন্ড নাম্বার ক্যান নট বি 0। সো দ্যাট শুড বি অ্যান এক্সেপশন। এভাবে আমরা ছোট ছোট লজিক অ্যাপ্লাই করে কাজগুলো করতে পারবো চাইলে আর কি। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তো এই প্র্যাকটিসটা
একটু ভালো করে করতে হবে আর কি। ঠিক আছে, আমরা, জি বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, দিসটা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট। এই যে ক্যালকুলেটর যে ক্লাসটা, এই ক্যালকুলেটর ক্লাসের ভিতরে এই যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, বাটন, এগুলো হচ্ছে প্রপার্টি। তো যখন আপনি একটা ক্লাসের ভিতরে আছেন, এই ক্লাসের ভিতরে ধরেন আপনি এই ফাংশনটার ভিতরে আছেন, এই ক্যালকুলেটর ক্লাসের ভিতরে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, বাটন, রেজাল্ট, এগুলো হচ্ছে একটা প্রপার্টি। একটা ক্লাসের ভিতরে ধরেন আপনি এই অ্যাডিশন, এই ফাংশনের ভিতরে আপনি ফার্স্ট নাম্বারটাকে ইউজ করতে যাচ্ছেন, তখন আপনাকে দিস অপারেটর দিয়ে ইউজ করতে হবে। এই দিসটাকে বলা হয় এই ক্যালকুলেটরের ওন ক্লাস অবজেক্ট, মানে এই নিজস্ব ক্লাসের অবজেক্ট এই দিসটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি এই অ্যাডিশন ফাংশনের ভিতরে আছি, অ্যাডিশন ফাংশনে আমি এই ফার্স্ট নাম্বারটাকে ইউজ করব। আমি সরাসরি এখানে এভাবে ইউজ করা, আমি যদি বলি এভাবে ফার্স্ট নাম্বার, তাহলে হবে না। তো এই ফার্স্ট নাম্বারটাকে ইউজ করার জন্য আমাকে দিস লিখতে হবে, দিস ফার্স্ট নাম্বার। এই ডলার সাইনটা তখন আর দিতে হবে না। এই দিসটাকে বলা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট। অর্থাৎ এই ক্যালকুলেটর এই ক্লাসের ভিতরে যখন আপনি একটা ক্লাসের ভিতরে কোনো একটা প্রপার্টি বা কোনো একটা মেথডকে যখন ধরবেন, তখন আপনাকে দিস অপারেটর দিয়ে ধরতে হবে। এগুলো আছে, এগুলো আসলে অত ডিপে লাগে না আমাদের, ঠিক আছে। আমাদের মোটামুটি যেগুলো লাগবে কাজ করার জন্য সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এবং আরো কিছু সামনে দেখাবো যেগুলো আপনাদের লাগবে না, বাট তারপরও সেগুলো আমাদের কমন সেন্স ডেভেলপ করতে হেল্প করবে। ঠিক আছে, জাভায় তো অনেক কিছু আছে, বা সি শার্পে তো অনেক কিছু আছে, অত দিকে আসলে এই মুহূর্তে আমাদের এটা আসলে ইয়ে হবে না, দরকার হয় না আর কি পিএইচপিতে। ইনফ্যাক্ট আমি যেভাবে করলাম এভাবেই তো অনেকেই করে না, এভাবেও, বাট এটা হলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। এভাবে যদি আপনি করেন, তাও আপনার কোড দেখলে বলবে যে না, এ ছেলে ভালো জিনিস জানে, সমস্যা নাই। এতটুকুন যদি করতে পারেন তাও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদেরকে অবজেক্টকে কিভাবে অ্যারে বানাবেন, অ্যারেকে কিভাবে অবজেক্ট বানাবেন, জেসন অবজেক্ট, জেসন ইনকোড, ডিকোড, এগুলো দেখাবো সামনে। এতটুকুন পারলে আল্লাহর রহমতে হয়ে যাবে, সমস্যা নাই। জি, জি, আপনাকেও থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা মোটামুটি ডাবল আছেন হচ্ছে একজন, সেটা হচ্ছে আতিকুর রহমান। এছাড়া সবাই সিঙ্গেল আছেন। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি ক্লাসের আজকে এতটুকুনি থাকবে না। সজীব ডাবল আছেন, আচ্ছা সজীব আর আতিক ডাবল ডাবল আছেন। আমি দেখেছিলাম কয়জন আছেন, 1 2 3 4 5 6 7, 7জন আছেন আর কি। ভেরি গুড, সমস্যা নাই। তো মানে আমি ছাড়া আপনারা 7জন আছেন মাত্র। ওকে, তো সমস্যা নাই। এখন আমাদের আজকে এতটুকুনি থাকবে, আজকে আমি আর কাজ করব না। তো আমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের নেক্সট ক্লাসে রোববার। আপনি আরো অনেক কিছুই পারেন, এটা খুব ভালো, কিন্তু আমি যতটুকুন করছি এতটুকুন যেন আপনি পারেন। এটি কিন্তু আমার আমার দাবি আপনার কাছে, জোর দাবি, যে আপনি আরো অনেক কিছু জানেন, সেটা তো ডেফিনেটলি খুব ভালো, আই রেসপেক্ট দ্যাট, বাট আমি যতটুকুন করছি এতটুকুন যেন কোনো ঝামেলা না হয়। নেক্সট ক্লাসে আমরা পুরোটাই ধরেন কয়েকটা প্রোগ্রাম করব আর কি, কয়েকটা প্রোগ্রাম করব। সো এই যে কাজটা করলাম, এই কাজটা অনেক সহজ, আপনারা আরো ভালো করে অনেকেই পারেন, অনেকেই করছেন, অনেকে করবেন, সমস্যা নেই। বাট এতটুকুন যে যখন আপনি র পিএইচপিতে আছেন, একটা পিএইচপি প্রজেক্ট কিভাবে শুরু করতে হয়, ঠিক আছে, ডিরেক্টরি স্ট্রাকচার, সেখানে সিএসএস নিয়ে আসলাম, তারপরে ক্লাস তৈরি করলাম, এবং সে ক্লাসগুলোকে কিভাবে ইউজ করে আমরা মোটামুটি একটা ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করলাম। এই কাজটুকুন আপনি 2 3 বার করে করেন, করে মোটামুটি ক্লিয়ার করে নিয়ে আসেন নিজেকে, যে আসলে এখানে কি হচ্ছে, ক্লিয়ার করে নিয়ে আসেন। দেন হচ্ছে আমরা বাকিটুকুন আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা আরো কয়েকটা টাইপোগ্রাফি প্রোগ্রামিং করব আর কি। যেমন ধরেন আমরা বলবো যে একটা ধারার যোগফল করেন, ধারার যোগফল, বা একটা ধারার ভিতরে কতগুলো জোড় আছে, কতগুলো বেজোড় আছে, বা কোনো একটা নাম্বার প্রাইম নাম্বার কিনা, এই টাইপসের কিছু প্রোগ্রাম আমরা করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। ওকে, ভালো থাকেন। হ্যাঁ, আজকে এতটুকুনি, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। জি, আল্লাহ হাফিজ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ।